বালিশে মুখ গুজে কান্না করছি, কারণ একটু আগে যে সত্যিটা জানতে পেরেছি সেটা শত চেষ্টা করলেও আমি মানতে পারবো না। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ছোটখাটো একটা ব্যবসা করেন। আমরা মধ্যবিত্ত যাকে বলে, খুব সুখে শান্তিতে দিন কাটছিল। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠেছি। বিকালে বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম। এমন সময় কয়েকটা কালো কার এসে উঠোনে থামল। আমি আগে কখনো এই মানুষগুলোকে দেখিনি। হঠাৎ করে একটা মেয়ে গাড়ি থেকে নেমে আসলো। বাবাও খুব খুশি মনে তাকে স্বাগত জানালো। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে তারা কথা বললেন। হঠাৎ করে খেয়াল করলাম বাবার মুখটা মলিন হয়ে গেছে। আমি শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছিলাম। কিছুক্ষণ পর বাবা এসে আমাকে ডাকলেন তাদের কাছে। আম্মু পিছন পিছন আসলেন। দুজনের মুখটা মলিন, মা তো প্রায় কান্না করবেন এমন অবস্থা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। আমি কিছু বুঝতে না পেরে তাদের সাথে পাশের রুমে গেলাম। সেখানে মেয়েটা বসে চা খাচ্ছে। মেয়েটা আমাকে দেখে কেমন করে তাকালো। পরে জানতে পারলাম এতদিন যাদের নিজের বাবা মা বলে জেনে এসেছি তারা আমার আসল বাবা মা নয়। এই যে মেয়েটা এসেছে ও আমার বোন, আমাকে নিতে এসেছে। ছোটবেলায় আমি যখন খুব ছোট তখন আমার বাবাকে তার বড় ভাই হত্যা করেন সম্পত্তির জন্যে। তখন আমার দুই বোন বিদেশে পড়তে চলে যায় আর আমাকে রেখে যায় দুজনের কাছে। তাদের কোনো সন্তান ছিল না, তাই তারাও আমাকে রাখতে রাজি হয়। আজ বোনেরা দেশে ফিরে এসেছে, এসেই আমাকে নিতে এসেছে। আমি সবার সামনে চিৎকার করে বললাম, এতক্ষণ যত কথা এখানে হয়েছে আমি কিছুই বিশ্বাস করি না। আর এতদিন যখন এই মানুষগুলোকে নিজের বাবা মা হিসেবে মেনে এসেছি, তাহলে আজও এদেরই আমার বাবা মা হিসেবে মানি। আর তোমাকে আমি আমার বোন হিসেবে মানি না। বলেই রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে কাঁদছে। কেন আমার সাথে এমন হলো? যাদের এতটা ভালোবাসলাম, নিজের একমাত্র বাঁচার অবলম্বন জানলাম, তারাও আজ আমার সাথে বেইমানি করলো। ওইদিকে সবাই দরজা ধাক্কাচ্ছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। বাধ্য হয়ে দরজা খুলে মেয়েটি আসলো। এসে দরজা বন্ধ করে দিয়ে বলল, প্লিজ ভাই চল আমার সাথে। আজ এত বছর পর আমরা তোকে নিতে এসেছি। তোর বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। তুই চল আমাদের সাথে। বিশ্বাস কর, আমরা তোর নিরাপত্তার কথা ভেবে এখানে রেখে গিয়েছিলাম। তুই তখন খুব ছোট্ট ছিলি। আমার বাড়ি গাড়ি কিছুই লাগবে না, আর আমি তোমাদের চিনি না। চলে যাও এখান থেকে। বলেই বেরিয়ে আসলো। দরজার সামনে আম্মু দাঁড়িয়েছিল। দেখলো কান্না করছে নিলয়, জড়িয়ে ধরল তাকে। আম্মু তুমি বলো, এই মেয়েটা মিথ্যে বলছে। আমি তোমার ছেলে, বলো ওদের আমি তোমার সাথে থাকতে চাই। আম্মু কিছুই বলছে না, শুধু কাঁদছে। একই কথা আব্বুকে বললেও সেও চুপ। একটু পর আব্বু এসে বলল, বাবা, আমাদের উচিত ছিল তোমাকে আগ থেকে এসব জানানোর, কিন্তু তোমার লালন পালন করতে গিয়ে আমরা নিজের সন্তানের মতো তোমাকে রাখছি, যার কারণে তুমি এতটা কষ্ট পাচ্ছ। বিশ্বাস করো বাবা, আমরা তোকে কষ্ট দিতে চাইনি। নিলয় বাবার পায়ে ধরে বলল। বাবা আমি যাব না। কিন্তু মা এসে বলল, যদি তাদের সাথে না যায় তাহলে তার সাথে কোনোদিনও কথা না বলতে। নিলয় বুঝতে পারল বাবা মার কষ্ট হলেও কিছু করার নেই। রুমে গিয়ে চারপাশে হাত বোলাতে লাগলো। কত স্মৃতি জড়িয়ে আছে এই রুমের, কখনো ভাবেনি এটা ছেড়ে যেতে হবে। দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল। সবাইকে বিদায় জানিয়ে মনে পাহাড় সমান অভিমান নিয়ে প্রিয় এলাকা ছেড়ে চলে গেল। জানি না কেমন হবে আগামী জীবন। পথে বোন অনেকেই কথাই বলল। নিলয় চুপ করে বসেছিল। দেখতে দেখতে বাড়ি চলে এলো সুবিশাল এক রাজপ্রাসাদের মতো। এসে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা মেয়ে এসে জড়িয়ে ধরল। তারপর জানলো ও তার আরেক বোন তিশা। দুই বোন তাকে নিয়ে ভিতরে গেল। 8-9 জন কাজের লোক সালাম দিল। সে শুধু উত্তর দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সবার মুখে হাসি, কিন্তু তার ভিতরে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। দুজন ধরে নিয়ে গেল একটা রুমের মধ্যে। তার কয়েকটি ছবি দেখলো। অনেক বড় রুম, সাথে বারান্দাও। তার ছোটবেলার ছবি দেখে সে নিজেই চিনতে পারছিল না। দুজনেই নানান বিষয় প্রশ্ন করছে, বাট নিলয় এখনো চুপ। সে থাকতে না পেরে বলল, প্লিজ আপনারা একটু বাইরে যান, আমাকে একটু একা থাকতে দিন। দুজনেই চুপচাপ বেরিয়ে গেল। নিলয় বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল কতক্ষণ সেও জানে না। কেন জানি কিছুই ভালো লাগছিল না। পকেটে হাত দিয়ে দেখলো ফোনটা ফেলে এসেছে। রাত 8টা বাজে। রুমে কেউ একজন নক করছে। দরজা খুলে দেখলো সেই দুইজন। বলল, কি হয়েছে?
চুপচাপ হাত ধরে নিয়ে গেল একটা রুমে। ভাই, আমি জানি তুই আমাদের উপর রাগ করে আছিস, এটা স্বাভাবিক, কিন্তু তুই জানিস না ওই শয়তানের বাচ্চা আমাদের বাবা মাকে খুন করে বাবার কোম্পানি দখল করে তোকেও মেরে ফেলতে চেয়েছিল। কারণ বাবার সব সম্পত্তি আমরা 3 ভাই বোনের নামে রেখেছিল। তাই তো নিরাপত্তার কথা ভেবে আমরা তোকে ওনাদের কাছে রেখে এরকম পালিয়ে বিদেশে চলে যাই। বিশ্বাস কর, প্রতিদিন আমরা তোর খোঁজ নিতাম। তুই প্লিজ আমাদের উপর রাগ করে থাকিস না। আমাদের একসাথে আমাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। এরপর নিলয়কে নিয়ে একটা ছবির সামনে দাঁড় করালো। তাদের ফ্যামিলি পিক ছবিটা দেখে তারও যেন মনের ভিতরে অজানা এক আগুন জ্বলে উঠল। তাকিয়ে দেখলো দুজনেই কান্না করছে। নিলয় চোখ মুছে দিল দুজনেরই, আবার জড়িয়ে ধরে কান্না করে দিল। এরপর ছোট আপু তিশা বলল, চলো এবার খেতে যাই। এরপর টেবিলে গেল দুজনে। প্রায় যুদ্ধ শুরু করেছে তাকে খাইয়ে দিবে বলে। এভাবে রাতটা কেটে গেল। পরদিন সকালে উঠে নাস্তা করে বাড়ির ছাদে আসলো। অনেক বড় ছাদটা, কয়েকটা ফুল গাছও চারপাশে। দাঁড়িয়ে চারপাশটা দেখছিল। হঠাৎ তার চোখটা আটকে গেল এক মায়াবিনীকে দেখে। মেয়েটি তার বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তার দিকে চোখ পড়তে ইশারায় জানতে চাইল কি। নিলয় কিছুটা বলে চলে আসলো। এসে রুমে বসে আছে। বড় আপু আসলো। নিলয়, কি করছিস ভাই? কিছু না, বসে আছি। চল, একজন তোর সাথে দেখা করতে আসছে। সে কিছু বলেনি, পিছন পিছন আসলো। দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা বসে আছেন। তার পাশেই সেই মায়াবী চোখ নিলয় বারবার হারিয়ে যাচ্ছে। তার দিকে কেমন করে তাকালো। নিলয় চুপচাপ গিয়ে বসলো। কি রে বাবা, কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, ভালো। নিলয় চিনতে পারল না। পরে শুনল তার বাবা মা মারা যাওয়ার পর সে নাকি ওনাদের বাসায় গিয়ে বসে থাকতো। তার ছোটবেলায় কিছুই মনে নেই। আর পাশের সেই মায়াবী নাকি ওনার মেয়ে তানিয়া। কাল থেকে ওকে কলেজে ভর্তি করব, তানিয়ার সাথে যাবে। নিলয় কোনো কথা না বলে শুধু শুনছে। দুপুরে খাবার পর বোনেরা আসলো। কোথায় যেতে হবে তাই রেডি হবে, কিন্তু কাপড় কই। ছোট আপু বলল আলমারিতে দেখতে। নিলয় গিয়ে দেখে অনেক জামা কাপড়। তার মনে হয় কিনে রাখা ছিল। আমি মার্শাল্লাহ দেখতে খারাপ নই। হালকা নীল রঙের একটা পাঞ্জাবি আর জিন্স পরে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি মায়াবতী দাঁড়িয়ে আছে, সেও আমাদের সাথে যাবে। সবাই গাড়িতে বসলাম। আপু একটা মোবাইল ফোনের দোকানের সামনে এসে গাড়িটা থামালো। এরপর একটা মোবাইল কিনে চলে গেলাম একটা অফিসে। এটা নাকি আমাদের আগে অনেক বড় আর নামডাক ছিল, কিন্তু বাবার পর সবকিছু নষ্ট করে দিয়েছিলেন চাচা। এখন আবার চালু হয়েছে। ভিতরে প্রবেশ করলাম। বেশ ভালোই অভ্যর্থনা জানালো। রহমান আঙ্কেলের সাথে পরিচিত হলাম। আপুদের অনুপস্থিতিতে উনি সবকিছু দেখে রাখছেন। অফিসের পেছনে আসলো। এখানেই নাকি তার বাবা মায়ের কবর। সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসলো। আপুরা এখন থেকে অফিস দেখাশোনা করবে আর তাকে কলেজে ভর্তি করিয়ে দিল। ভালোই লাগলো। ক্যাম্পাসটা এত কিছুর ভিড়ে তানিয়ার কথাই মনে ছিল না তার। পিছন পিছন হাঁটতে নিলয় দিকে কেমন করে তাকায় সে। তার চোখের ভাষা নিলয় বুঝতে ব্যর্থ। আপুদের কি একটা দরকার থাকার নিলয়কে তানিয়ার সাথে পাঠিয়ে দিল। পাশাপাশি বসে আছে গাড়িতে। নিলয় কোনো কথা বলছিল না। লক্ষ্য করছে তানিয়া একটু পরপর তার দিকে কেমন করে তাকাচ্ছে। নিলয় স্পষ্টভাষী মানুষ বলেই ফেলল, আপনি আমার দিকে এরকম করে তাকাচ্ছেন কেন? কথা ফুটেছে তাহলে? কি? এতক্ষণ তো বোবা ছিলি। আচ্ছা, তোর কি সত্যি ছোটবেলার কিছু মনে নাই? না। আর আপনি তুই তুকারি করছেন কেন? বেশ করছি, কি করবি? নিলয় আর কোনো কথা বলল না। বাসায় ফিরে ফোন টিপছে। ছাদে দাঁড়িয়ে তখন হঠাৎ করে কফি খেতে ইচ্ছা করলো। বাসায় সব সময় নিজেই কফি করে খেত, তাই কিচেনে চলে গেল। তাকে দেখে রহিম ভাই মানে কাজের লোক এগিয়ে এলেন। ছোট ভাই, তুমি এখানে কেন? আমাকে ডাকলেই তো পারেন। না না ভাই, আমি কফি বানাতে এসেছি, তুমি কাজ করো। আপনি যান, আমি করে পাঠিয়ে দিচ্ছি। নিলয় কোনো কথা না বলে ছাদে চলে আসলো। এসেই মায়াবতীর সেই স্নিগ্ধ রূপ দেখল। তাকে দেখে ইশারায় কিছু একটা বলল। সে বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো। পিছন দিক থেকে কারোর আসার শব্দে ফিরে তাকালো। দেখলো বড় আপু আসছে, হাতে 2টা কফির মগ। কিরে, কি করিস? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। মন খারাপ? নিলয় চুপ হয়ে গেল। সত্যি বলতে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে তার। কখনো তাকে নিজের ছেলের চেয়ে কম ভালোবাসেনি।
কিরে, কি হলো? আঙ্কেল আন্টির কথা মনে পড়ছে? নিলয় এখনো চুপ। আর মন খারাপ করতে হবে না, ওনারা কাল তোকে দেখতে আসবে। নিলয় লাফ দিয়ে আপুকে জড়িয়ে ধরল। এই ছাড়, কফি তো ঠান্ডা হয়ে গেল। তারপর দুজনে কফি খেয়ে রুমে চলে আসলো। পরদিন সকাল সকাল উঠে গেল, কলেজে যেতে হবে তাই রেডি হচ্ছিল। তখন আপুরা এসে কথা বলে তারাও অফিসে যাবে, তাকে তানিয়ার সাথে যেতে বলল। সেই নাকি তার সাথে একই ক্লাসে পড়ে। নিলয়ের মনের মধ্যে অজানা এক আনন্দ কাজ করছে, তার আর প্রকাশ করলো না। বেরিয়ে পড়ল, সিঁড়ি বেয়ে নামছিল, তখনই চোখ আটকে গেল তার মায়াবতীকে দেখে। কালো একটা ড্রেস পরেছে, পুরাই পরি লাগছে তাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর সাথে চোখাচোখি হয়ে গেল। নিলয় চোখ নামিয়ে নিল। কেমন করে তাকাচ্ছে ও! নিলয় কিছুটা লজ্জা পেয়ে গেল। তারপর তাড়াতাড়ি করে দুজন বেরিয়ে পড়ল। আপু গাড়ি নিয়ে যাওয়ার কথা বললেও নিলয় বলল আজকে রিকশায় করে যাবে। তখন তানিয়াও মানা করলো না। রিকশায় দুজনে বসে আছে। নিলয় একটু সরে বসে আছে। বাতাসে তানিয়ার চুলগুলো তার মুখে এসে পড়ছে। ওই চুলের মিষ্টি ঘ্রাণে নিলয় একটা নেশার মতো চলে যাচ্ছে। ঘোর লাগার দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক তখনই কি রে, আমি জানি আমি একটু বেশি সুন্দরী, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? নিলয় কিছুটা থমকে গেল। হাসছে পেতনির মতো মুখ। কি বললি? আরেকবার বল। কি বলবো? বলছি পেতনির মতো আপনাকে দেখতে। তানিয়া এগিয়ে এসে তার কলারটা ধরল। নিলয় কিছুটা অপ্রস্তুত ছিল এটার জন্য। দেখুন, আমরা রিকশায় আছি আর রাস্তার মানুষেরা কিরকম করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে সিন ক্রিয়েট করবেন না। তাকিয়ে আছে তো আমার কি, তবে ছাড়তে পারি দুইটা শর্তে। কি? প্রথম শর্ত, আমাকে তুই অথবা তুমি বলতে হবে। আপনি শুনলে নিজেকে কেমন জানি বুড়ি বুড়ি লাগে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে বিকালে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। কোনোটাই আমি মানতে পারবো না, কারণ আমি অপরিচিত কাউকে তুমি বলে ডাকি না। আর দ্বিতীয় কারণ, বিকেলে বাবা মা আমাকে দেখতে আসবে, তাই যেতে পারবো না। অপরিচিত মানে কি শালা হারামি? ছোটবেলায় ঠিক মতো কথা বলতে পারতিস না, তখন আমাকে বিয়ে করার কথা পর্যন্ত বলে ফেলছিস, আর এখন আমাকে চিনোস না? বলে নিজের জিহ্বায় কামড় দিল। দেখুন, আমার ছোটবেলার কথা আবার মনে নাই, আর তুমি বলাটা আমি ট্রাই করতে পারি। তাহলে তুই আর আমি আজ থেকে ফ্রেন্ড। মামা এসে পড়েছি। তানিয়া দাঁত কটমট করছে। নিলয় মুচকি হেসে নেমে পড়ল। কলেজের ক্যাম্পাসে হাঁটছে নিলয়, বেশ সুন্দর। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে ডাকছিল। হ্যালো, আমি রিমা, সেকেন্ড ইয়ারে পড়ি। আপনাকে এই ক্লাসে দেখলাম, নতুন নাকি? জি, আমি নিলয়। ঠিক তখনই তাদের মাঝখানে তানিয়া ঢুকে নিলয়ের হাতটা টেনে নিয়ে চলে গেল। কি হলো, এভাবে টানছেন কেন? বাসা যাব, চল। তো এটা বললেই হয়, এভাবে টানার কি আছে? তোর তো চরিত্র নষ্ট হয়ে গেছে। প্রথম দিন এসেই মেয়েদের সাথে ফ্লার্ট করা শুরু করে দিয়েছিস। কি বলছেন এসব? আমি ওকে চিনিও না, ওই আগ বাড়িয়ে কথা বলতে আসছে। আমি অত সব বুঝি না, বাড়ি গিয়ে আপুকে বলবো। তোমাদের আদরের ভাই প্রথম দিন কলেজে গিয়েই লাইন মারা শুরু করছে। কি বলেন এসব? তাহলে চল, এখন ফুচকা খাবো। নিলয় এই জিনিসটা সহ্য করতে পারে না। সিরিয়াসলি, মেয়েরা কিভাবে এত ঝাল সহ্য করে? একবার বাড়ির পাশে মেলায় খেয়েছিল, প্রথমটা মুখে দিয়ে লাফ দেয়। এবার তানিয়ার মুখে নাম শুনেই নিলয়ের ভিতরটা শুকিয়ে গেল। এই না না, আমি সব অখাদ্য খাই না। কি বললি? আমাকে অপমান কর, মেনে নিব, কিন্তু ফুচকাকে অসম্মান করলে জিভ কেটে নিব। নিলয় ভড়কে গিয়ে ওর সাথে হাঁটা শুরু করলো। তানিয়া কলেজের গেটের সামনে ফুচকাওয়ালাকে গিয়ে বলল, মামা বেশি ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দেন। নিলয় ঝালের নাম শুনেই ঘেমে একাকার। না না মামা, 1 প্লেট দেন, আমি খাবো না। আমি কি তোর জন্য অর্ডার করছি নাকি? আমি একাই 2 প্লেট খাবো। নিলয় শুনে হালকা একটু ঢোক গিলল। ফুচকা এসে গেছে। তানিয়া রাক্ষসের মতো খেতে শুরু করলো, কিন্তু নিলয় হাঁ করে তাকিয়ে দেখছে। ঝালে মুখটা লাল হয়ে গেছে। এরপরেও একের পর এক খেয়েই যাচ্ছে ফুচকা। হঠাৎ নিলয়ের দিকে একটা এগিয়ে দিয়ে বলল, এই যে নিলয়, খা। এই না, আমি এসব খাই না। তোকে আজকে খেতেই হবে। বলেই জোর করে মুখে 1-2টা ঢুকিয়ে দিল। নিলয় তো মুখ দিয়ে লাফাতে শুরু করলো। তার অবস্থা দেখে তানিয়া হাসতে হাসতে নিলয় তাড়াতাড়ি পানি এনে খেতে লাগলো। যেই পানি মুখে দিল, ঝাল যেন 1000 গুণ বেড়ে গেল। এক দৌড়ে শয্যা বাসায় এসেই ফ্রিজ থেকে মিষ্টি বের করে খেতে লাগলো। অনেকক্ষণ পর ঝাল কিছুটা কমলো। রুমে এসে শাওয়ার নিচ্ছিল।
টাওয়াল পরে যেই না বেরোতে যাবে দেখে তানিয়া ওর বেডে বসে ফোন টিপছে। নিলয় আবারও ঢুকে গিয়ে জিজ্ঞাসা করলো। কি হলো, তুমি এখানে কি করো? তানিয়া হাসতে হাসতে বলল, দেখতে এলাম তোর ঝাল কমলো কিনা। কমছে। এখন বাইরে যান, আমি আসছি। কেন বাইরে যাব? বাইরে যেতে বলেছি, যান, এত কথা বলেন কেন? তানিয়া উঠে দাঁড়িয়ে দৌড় মেরে বাথরুমে ঢুকে গেল। নিলয় চিৎকার করে উঠল। নিলয় চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু তানিয়া মুখ চেপে দাঁড়িয়ে আছে। তার গরম নিঃশ্বাস নিলয় অনুভব করতে পারছে। কি রে, কেমন দিলাম? কেমন মানে? তুমি এখানে আসছো কেন? কেউ এসে পড়বে, প্লিজ বের হও। না, বের হব না। তানিয়া মনে মনে বলছে, ফিল্মে দেখেছিলাম ছেলেদের বুক অনেক কিউট হয়, কিন্তু এ তো পুরো কিউটের ডিব্বা। তানিয়া এগিয়ে আসছে আর নিলয় পিছনে যাচ্ছে। হঠাৎ করেই দেওয়ালের সাথে আটকে গেল নিলয়। এখন কই পালাবি বল? প্লিজ বাইরে যান। বলেই টান দিয়ে বাইরে চলে আসলো। নিলয় এসেই একটা ট্রাউজার নিয়ে পাশের রুমে চলে গেল। একটু পর তার বাবা মা চলে এলো। তাদের প্রতি চাপা একটা অভিমান কাজ করছে। রুমে বসে আছে আম্মু আসলো। কে রে, কেমন আছিস? তোমরা যেমন দেখতে চাইছিলে তেমন আছি। আব্বু রুমে প্রবেশ করলো। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আম্মুকে গিয়ে জড়িয়ে ধরল, তারাও কেঁদে দিল। রাতে সবাই একসাথে গল্প করে ঘুমিয়ে গেল। রাত প্রায় 12টা, কিছুতেই ঘুম আসছে না, তাই ছাদে চলে গেল নিলয়। অদ্ভুত মায়াবতীর ঘরের লাইট এখনও জ্বলছে। একটু পর বারান্দায় আসলো হাতে কফি নিয়ে। নিলয় এক নাগাড়ে তাকিয়েছিল লাইটের অল্প আলোয়। মায়াবতীকে অসাধারণ লাগছে। নিলয় কতক্ষণ তাকিয়েছিল জানা নেই। হঠাৎ ও উঠে রুমে চলে গেল। নিলয়ও রুমে এসে শুয়ে পড়ল। পরদিন সকাল উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল নিলয়। তখন ছোট আপু এসে একটা ফোন দিয়ে গেল। ফোনটা হাতে নিতেই পুরনো সেই স্মৃতিগুলো মনে হয়ে গেল নিলয়ের। বাবা মায়ের থেকে লুকিয়ে ক্লাস 8-এ থাকার সময় ফোনটা কিনেছিল। পরে যেদিন ধরা খেলো, আম্মু অনেক বকেছিল। জীবনটা কি অদ্ভুত না? আজ সেই আম্মু নিজে ফোনটা নিয়ে আসলো। ফোনটাকে বুকের সাথে চেপে ধরল। ঠিক তখনই মায়াবতী ঘরে প্রবেশ করলো। কি রে, পুরনো প্রেমিকার মতো ফোনটাকে বুকে চেপে ধরে আছিস কেন? ইচ্ছে করছে তাই। নিলয় নিজের শার্ট খুলতেছে, তখনই ও একটা নীল শার্ট বের করে বলল, এই নে, এটা পর। কেন? আমার যেটা ইচ্ছে হয় সেটা পরবো। তুমি এরকম করো কেন সব সময়? আমি বলছি এটা পরবি মানে এটা পরবি। নিলয় বাধ্য হয়ে পড়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। আজ গাড়ি নিয়ে বেরোলো। ক্লাসে বসে আছে এমন সময় কালকের মেয়েটা আবারও আসলো। এসেই তার পাশে বসে পড়ল। কি মিস্টার, কালকে তানিয়া আপনাকে এরকম টেনে নিয়ে গেল কেন? না, এমনি। এমনি মানে কি, প্রেম টেম চলছে নাকি? আরে না। এরপর স্যার চলে আসলো। রিমা আর নিলয় একটা সিটে, আর সামনের সিটে তানিয়া বসে আছে। কিছুক্ষণ পর পর কেমন করে তাকাচ্ছিল। এরই মধ্যে রিমা বলল, নিলয়, তুমি কিন্তু সেই হ্যান্ডসাম। থ্যাঙ্কস। তোমার গার্লফ্রেন্ড আছে? না। নিলয় দেখলো তানিয়া কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। নিলয় কিছুটা অবাক হয়ে বসে রইল। ক্লাস শেষে গিয়ে দেখে তানিয়া কোথাও নাই। নিলয় বাড়ি ফিরে আসলো। বিকালে তার আব্বু আম্মু চলে যাচ্ছে। নিলয়ের আম্মু কান্না করছে, সাথে নিলয়ও। সে রুমে চুপচাপ চলে আসলো, মন খারাপ করে বসে আছে। একটু পর ছোট আপু এসে জোর করে খেতে নিয়ে গেল। নিলয় তেমন কিছু না খেয়ে রুমে চলে আসলে কিছু একটা হয়েছে, সে যেটা বুঝতে পারছে। মন কিছুতেই ভালো হচ্ছে না। ছাদে একা একা দাঁড়িয়ে রইল নিলয়। মায়াবতী আসবে এই অপেক্ষায়। ও দূরে থাকলেও সে কত স্বপ্ন দেখে, কত কিছু চিন্তা করে, কিন্তু সামনে আসলে কেমন যেন হয়ে যায়। অস্বস্তি হয়, একটা নেশা কাজ করে, তাই দূরে দূরে থাকার চেষ্টা করে। পরদিন সকালে আজ অনেকক্ষণ হয়ে গেল রেডি হয়ে বসে আছে নিলয়, কিন্তু এখনো তানিয়ার আসার নাম নেই। তাই আপু বলল ওকে বাসা থেকে নিয়ে আসতে। চলে গেল ওদের বাসায়। বেশ সুন্দর বাসাটা। কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিলেন। কি বাবা, নিলয় কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো, ভিতরে এসো। আন্টি, তানিয়া কোথায়? ওকে নিতে এসেছি কলেজে। যাবে না? মনে হয় শরীর খারাপ। কাল কলেজ থেকে আসার পর থেকে রুমে শুয়ে আছে, কিছু খেতে যাচ্ছে না। ওর রুমটা কোন দিকে? উপরে গিয়ে বাম পাশের রুমটা। ওকে আমি দেখছি। নিলয় গিয়ে ভয়ে ভয়ে দাঁড়ালো। দরজা খোলা, তাই ঢুকে পড়লো। দেখলো উল্টো হয়ে বাচ্চাদের মতো শুয়ে আছে তানিয়া। নিলয় কেমন যেন হয়ে গেল। নেশা ভরা চোখে তাকিয়ে রইল।
ঠিক একটা পিচ্ছি পরি লাগছে ওকে। নিলয় ডাক দিতে যাবে তার আগেই বলল, কেন এসেছিস সেখানে? কলেজে যাবে না? যাব না, তুই যা গিয়ে প্রেমলীলা কর। কি সব বলছো? যা বলছি ঠিক বলছি, আমি আর তোর সাথে কলেজে যাব না, ব্যাস। প্লিজ বলো কি হয়েছে? আর তুমি কাল থেকে খাবার খাচ্ছ না কেন? আমার সামনে একদম ন্যাকামি করবি না। বাচ্চাদের মতো ভাব নিস, কিছু বুঝো না। আর মেয়ে পাশে নিয়ে বসে তামাশা করো, শালা লুচ্চা বদমাস হারামি। দেখুন, আমাকে যা বলুন বলুন, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। আর আমার যার সাথে ইচ্ছে কথা বলবো বসবো, তাতে তোমার কি? তানিয়া এবার টান দিয়ে নিলয়ের কলারটা চেপে ধরল। আমার কি না? আমার সব কিছু। মানে? তুই কি সত্যি কিছু বুঝিস না? কি বুঝবো? দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। তানিয়া বালিশের নিচ থেকে একটা ফটো অ্যালবাম বের করে আনলো। নিলয় দেখলো এতে তার ছোটবেলার অনেক পিক। নিলয় কিছুটা অবাক হয়ে এলো তার সাথে একটা মেয়েকে দেখে। নিলয়, তোকে যেদিন নিয়ে যাই সেদিন থেকে তোর এই স্মৃতি প্রতিদিন বুকে নিয়ে ঘুমাই আর অপেক্ষা করি কোন দিন তুই আসবি। আমি তোকে ভালোবাসি নিলয়, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। নিলয় স্তব্ধ, সে জানে না আগামীকাল তার জীবনে কি ঘটতে চলেছে। তাই সে বলল, চাই না আমার বিষাক্ত জীবনে কাউকে জড়িয়ে তার জীবনকে বিষাদময় করতে। তাই কিছু না বলেও রুম থেকে বের হয়ে চলে আসলাম। পেছন থেকে ডাকছিল, কিন্তু আমি না শুনেই হাঁটছিলাম। আমার ভিতরে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছিল, আর সেই আগুন আমার ভিতরটাকে ছাড়খাড় করে দিচ্ছিল। রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে রইলাম। পুরো পৃথিবীটাকে আমার বিরোধী মনে হচ্ছে। আমি কিছুতেই মায়াবতীর কাছ থেকে দূরে সরতে পারছি না, আর কাছে যেতেও পারছি না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো শুয়ে আছে। উঠতে ভালো লাগছে না ওর। আপু অফিস থেকে আসার পর, রহিমা আপা, নিলয় কলেজ থেকে ফিরেছে? আপু, বড় আপা, ছোট আপা, ভাইয়ের যেন কি হয়েছে। সকালবেলা কলেজে যাওয়ার জন্য বের হয়েছিল, একটু পরে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। এখনও বের হয়নি, অনেক ডাকছি। চলো আপু যাই, আমরা কেমন জানি ভয় করছে। নিলয়ের মাথাটা কেমন জানি ব্যথা ব্যথা করছে, চারিদিকটা ঘুরছে। তাই শুয়ে পড়ল। ভীষণ ঠান্ডা লাগছে ওর। নিলয়, এই নিলয়, ভাই দরজাটা খোল। ভিতর থেকে কোনো সারা শব্দ আসছে না, তাই দিশা বলল, আপু, আমার ভয় করছে। তুই তাড়াতাড়ি যা, আমার ড্রয়ারে সব রুমের এক্সট্রা একটা চাবি আছে, নিয়ে আয়। তারপর চাবি দিয়ে দরজা খুলে দেখলো নিলয় ঘুমিয়ে আছে। বড় আপু নিলয়কে ডাক দিলেন আর বললেন, নিলয়, কি হয়েছে? আপু, ওর তো ভীষণ জ্বর। তাড়াতাড়ি চল, ওকে হসপিটালে নিয়ে যাই। নিলয় দেখলো তার মায়াবতী অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তাই ওকে ধরার জন্য হাত বাড়ালো। তার হাতটা কেউ শক্ত করে আটকে ধরলো, তাই সে যেতে পারছে না। নিলয় চিৎকার করছে, কিন্তু সে সেটা শুনতে পাচ্ছে না। এরপর নিলয় অনেকটা কষ্টে দৌড়ে ওর হাতটা ধরলো। চোখ খুলতেই কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে চোখটা খুললো। জায়গাটা অপরিচিত লাগছে। লক্ষ্য করলো সে একটা হসপিটালের বেডে শুয়ে আছে। একজন নার্স ডাক্তারকে খবর পাঠালো। ডাক্তার এসে দেখে গেল। একটু পর আপুরাও এলো দেখতে। বোঝা যাচ্ছে তার রাতে ঘুম হয় নাই। এসে কিছু না বলে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই আপু, কি হয়েছে? ভাই, তুই ছাড়া আমাদের কে আছে? তুই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তোর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আপু, চল ডাক্তারকে বলে ওকে বাড়ি নিয়ে যাই। চল। এসবের মধ্যে নিলয়ের চোখ শুধু তার মায়াবতীকে খুঁজছে, কিন্তু তার দেখা নেই। বিকালে বাসায় চলে আসলো। আসার আগে ডাক্তার আসলো। মিস দিশা, আপনার ভাইয়ের যত্ন নেবেন। জ্বরের কারণে এমন মানুষের এত ভয়ঙ্কর অবস্থা হয় আগে দেখিনি। সময় মতো খাওয়া দাওয়া না করার কারণে এ অবস্থা। আর মানসিক চাপ থেকে দূরে রাখবেন। ওকে ডাক্তার, আমরা এখন থেকে খেয়াল রাখবো। বাড়িতে চলে আসলো ও। কিচেনে গিয়ে রহিমা আপুকে কফি দিতে বলে রুমে যাচ্ছিল। তখনই দুই আপু দুই হাত ধরে সিঁড়ি দিয়ে উঠতে হেল্প করছে। নিলয় একটা মুচকি হাসি দিয়ে দুজনকেই বলল, এখন তো আমার আগে তোমরা অসুস্থ হয়ে যাবে। দুজনের চোখ লাল হয়ে গেছে। যাও রুমে গিয়ে রেস্ট নাও, আমার কোনো প্রয়োজন হলে ডাকবো। জোর করে রুমে পাঠিয়ে নিলয় রুমে আসলো। এসে বড় ধরনের একটা শক খেলো। আবার দরজার বাইরে আসলো। রহিমা আপা কফি নিয়ে আসছে। ওনার হাত থেকে কফি নিয়ে টেবিলে রাখলাম। সোফায় বসে তাকিয়ে আছে। মায়াবতী আমার বেডে উল্টো হয়ে শুয়ে আছে মানে? নিলয় চুপচাপ বসে আছে। বুঝতে পারলো জেগে থেকেও ঘুমানোর নাটক করছে ও।
নিলয়ও একটু মজা করার জন্য ফোনটা হাতে নিল। জান, আমি পুরো সুস্থ, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, কাল বিকালে তোমার সাথে দেখা করব। আরে যা, কথা বলছি কিন্তু সাউন্ড বের হচ্ছে না। কেউ একজন আমার ঠোঁট দুটো দখল করে নিয়েছে। মায়াবতীর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর মিষ্টি ঠোঁটে আমি হারিয়ে যাচ্ছি। প্রায় 3 মিনিট পর ছাড়লো, গলা চেপে বলল, এই পোলা, আমারই কি তোর ঢং মনে হয়? তুই আমার না হলে কারোর হতে দিব না। রাগলে যে মায়াবতীকে এত কিউট লাগে লক্ষ্য করিনি। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, এটা ওর চোখে পড়ল। আমি জানি আমি কিউট, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? কই, আমি তোমার দিকে তাকাইনি। বলেই কফির মগ হাতে নিয়ে খেতে লাগলাম। ওই, তুই একাই খাবি? ইচ্ছে হলে নিচে গিয়ে খেয়ে নিন। না, আমি এটাই খাবো। এটা আমি অর্ধেক খেয়ে ফেলেছি। নিলয়ের হাত থেকে টান নিয়ে খেতে শুরু করে দিল। যাক, কিছুটা এনার্জি পেলাম। এবার বল, কার সাথে কথা বলছিলি? নিলয় মুখের কাছে মুখ এনে বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে, তাতে তোমার কি? আমারই তো সব। আজ তোকে এমন হাল করব, কোনোদিন আর কোনো মেয়ের দিকে তাকাবি না। হ্যাঁ, কি বলো? আমি কিন্তু আপুকে ডাক দিব। তো আমার কি, ডাক দে। নিলয় লাফ দিয়ে দরজার কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই ও দরজার সামনে চলে গেল। আয় দূরে সরো, এটা ঠিক না। নিলয় পিছাতে পিছাতে বলল, কিন্তু কে শুনে কার কথা? ও নিলয়ের দিকে এগিয়ে আসছে। তানিয়া নিলয় বিছানার কাছে চলে গেল, ধাক্কা দিয়ে নিলয়কে ফেলে উপরে উঠে বসলো। ও বাগো, মেরে ফেললো। এই, আরেকবার চিৎকার করলে মেরে ফেলবো। ওর ঠোঁট দুটো নিলয়ের মুখের কাছাকাছি নিয়ে আসলে নিলয় মুখ সরিয়ে নিল, কিন্তু জোর করে কিস করলো। নিলয়, চলো বাবু, বিয়ের আগে প্র্যাকটিসটা করে নেই। নিলয় বিছানা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে লাফ দিল। এই না, আমি কোনো প্র্যাকটিস করব না। তুমি প্লিজ আমার রুম থেকে যাও, কেউ এসে পড়বে। আসলে আমার কি? তোমার কিছু না হলেও আমার অনেক কিছু হয়ে যাবে। যেতে পারি একটা শর্তে। আমি কোনো শর্ত মানতে পারবো না। তাহলে চলো, আজ এখানেই থেকে যাই। বলো কি শর্ত? এই তো আমার কিউট বাবু, তোমাকে এখন আমাকে প্রপোজ করতে হবে এবং একটানা 10 মিনিট জড়িয়ে ধরে রাখতে হবে। অসম্ভব, আমি কিছুতেই পারবো না। তাহলে আমিও যাব না। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। আর আমার জীবনে এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেখানে হয়তো আমার জীবন হারাতে হবে। আমি চাই না আমার মায়ায় জড়িয়ে কারো জীবন নষ্ট করতে। পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না। ভালোবাসার সমুদ্রে একবার হারিয়ে গেলে সেই সমুদ্রের কোনো তীর পাওয়া যায় না, চারদিকে কোনো সীমারেখা থাকে না। ঠিক সেই মুহূর্তে কোনো এক ঝড় এসে সব ওলটপালট করে দেয়। তখন দুইজন দুই তীরে বসে বেঁচে থেকেও মৃত হয়ে যায়। তাই এখনো বলছি, চলে যাও, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমার তোর থেকে ভালো ছেলে চাই না, তোকেই চাই। ভালোবাসার মানুষের সাথে যেমন বেঁচে থাকা যায়, ঠিক তেমনই তার সাথে নির্ভয়ে প্রাণ দেওয়া যায়। আল্লাহ না করুক যদি কখনো এই দিন সামনে এসে যায়, কথা দিলাম তোকে ছেড়ে কোথাও যাব না। আমার জীবন রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তির মতো হয়ে গেছে, পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সেই প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। তোর বিরহ আমাকে প্রতিনিয়ত পোড়াচ্ছে, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। জানি না তোমায় ধরে রাখতে পারবো কিনা, তবে আজ কথা দিলাম, যতদিন এ দেহে প্রাণ আছে তোমার পাশে থাকবো। হবে কি আমার মায়াবতী? তানিয়া নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। কি হলো, কান্না করো কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তানিয়া সরে যেতে নিলে নিলয় আবারও শক্ত করে চেপে ধরল। এখনো 10 মিনিট হয় নাই ম্যাডাম। তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? একমাত্র মৃত্যুই আমাকে তোমার কাছ থেকে সরাতে পারবে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। এতদিন তোকে কাছে না পাওয়ার আক্ষেপ ছিল, কিন্তু এখন তোকে হারানোর ভয় কাজ করছে। তখনই দরজায় কেউ নক দেয়। দরজায় কেউ নক দেওয়ার কথা শুনে নিলয়ের গলা শুকিয়ে গেল। এই, কেউ দরজায় ডাকছে। তো খুলো। কি বলো? এখন কি করব? এই, তুমি লুকিয়ে পড়ো। কি বলিস, আমি কি চুরি করতে আসছি? তানিয়া এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। কিরে তানিয়া, কখন আসলি? তানিয়া নিলয়ের দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিচ্ছে। নিলয় তো চিন্তায় পুরাই শেষ। আপু, এই তো একটু আগে আসলাম, ওর সাথে গল্প করছিলাম। আচ্ছা চল, এখন আর খেয়ে যাবি? আমি নিজ হাতে রান্না করেছি ভাইয়ের জন্য। তাহলে চলো, তোমার ভাইয়ের আগে আমি খাবো।
নীলয় এখনো একটা ঘোরের মধ্যে ছিল। মনটা কিছুটা শান্ত হলো ওর। যাক, কিছু বলে নাই। এই মেয়েটাকে মোটেই বিশ্বাস নেই, কখন যে কি করে বসে। কি রে চল। চলো। নিলয় নিচে গিয়ে দেখলো বিরাট আয়োজন। নিলয়ের পছন্দের চিকেন ফ্রাই, আরও চিকেন বিরিয়ানি, আরও কত কি। কিন্তু আপু কি করে জানলো নিলয়ের চিকেন বিরিয়ানি পছন্দ? নিলয় বসতে বসতে বলল, আপু তুমি কি করে জানলে আমার এসব পছন্দ? আপু কিছুটা অভিমানী সুরে বলল, তুই কি ভাবছিস আমরা তোর থেকে দূরে থাকতাম বলে তোর খোঁজ নিতাম না? আমার কথায় কি কষ্ট পেয়েছো? কাছে গিয়ে কথাটা বলল নিলয়। না, আমি কষ্ট পাইনি। ধুর আপু, আমি তো এমনি কৌতূহল বশত জিজ্ঞেস করেছি। আচ্ছা ঠিক আছে, এখন খেতে বস। এই বাড়িতে এখন আমার আর কোনো মূল্য নেই, কেউ আদর করে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলল ছোট আপু। আমার কাছে তোরা দুজনই সমান। তোরা দুজন আমার চোখের মণি। তোরাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হাব্বু আম্মুর দেয়া আমানত। আপুর চোখে জল টলমল করছে। নীলাই একটা প্লেটে খাবার নিয়ে আপুর মুখের সামনে ধরলো। আপুর মুখে কিছুটা আনন্দের ছাপ দেখলো। নীলাইও খেতে শুরু করলো। ওদিকে ছোট আপু মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। এই আপু দেখো কিরকম তোমাকে হিংসে করে। আপু চুপচাপ হাসছিল। এই নে হা কর। না, লাগবে না, তোমরা দুজন খাও। হইছে, আর রাগ করা লাগবে না। নীলয় এতক্ষণ খেয়াল করেনি আর একজন তাদের সামনে বসে রাক্ষসীর মতো গিলে যাচ্ছে। এই রাক্ষসী, আস্তে খা, গলায় আটকে যাবে। আপু দেখছো তোমার ভাই কি বলছে? নিলয়, ওর সাথে এমন করছিস কেন? রাতে খাওয়া দাওয়া শেষ করে উঠতে যাবে তখন তার পায়ের উপরে কারো পা অনুভব করলো। বুঝলো এটা তানিয়ার কাজ। তাই নিলয়ও না বোঝার ভান করে উঠে গেল। যাওয়ার সময় একটা ফ্লাইং কিস দিয়ে গেল তানিয়া। নিলয় কিছুটা অবাক হয়ে রুমে চলে গেল। কি অদ্ভুত আমাদের এই জীবন, তাই না? কেমন রহস্যময়ভাবে সময়গুলো কেটে যায়। একটু পর ছোট আপু আসলো হাতে কফি নিয়ে। কিরে, ওষুধ খেয়েছিস? এই নে কফি খা। চল বারান্দায় গিয়ে বসি। চলো। ছোট আপু নিলয়ের থেকে তেমন বড় না, 2-3 বছরের বেশি হবে। তার দুই বোনই অত্যন্ত সুন্দরী। ছোটটা কিছু ফাজিল টাইপের। কিরে, কই হারিয়ে গেলি? না বলো। আর কি বলবো, মানুষ এখন প্রেমের জগতে হারিয়ে গেছে। ধুর কি বলো? আচ্ছা ভাই, এই মায়াবতীটা কে? নিলয় সবেমাত্র কফিটা মুখে দিয়েছে। কথাটা শুনেই কাশি শুরু হয়ে গেল। নিলয় কিছুটা অবাক হলো। এটা শুনে আপু সব জেনে গেল না তো? কি বলো, কে হবে? ভাই, তুমি যতই লোকাও, কিছু একটা তো আছে। জ্বরের ঘরে মানুষ সত্যি কথাই বলে। আর তুমি তো জ্বরের ঘরে শুধু একটা শব্দই বলেছিলে। কি বলো? আমি বলছি। আর কি বলছি? না, আর কিছু না। আর আমরাও তোরে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আর শোনা হয়নি। নীলা কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। কিন্তু তার ভাগ্যতে সত্যি সুখ নামক পাখিটা নেই। ফোনের স্ক্রিনে একটা নাম্বার ভেসে আসলো, জান দিয়ে সেভ করা। নীলয় দেখে তো অবাকের চরম সীমায় পৌঁছালো। ফোন হাতে নিয়ে ধরতেই তারা বুঝতে বাকি রইল না যে এটা তানিয়ার কাজ। এদিকে আপু তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হ্যালো বাবু, কি করো? আমি পরে কথা বলছি, একটু বিজি বলেই লাইনটা কেটে দিলাম। আপু আমি জানি না এই নাম্বার কে সেভ করেছে। ভূতে সেভ করছে তোর ফোনে? আচ্ছা ভাই, মেয়েটাকে দেখতে কেমন? আরে কি বলো ধ্যাত। বলে উঠে চলে গেল বড় আপুকে খুঁজতে। কিন্তু নাই, কোথাও পড়ে নাই। দেখলো রুমটায় যেখানে আব্বু আম্মু থাকতেন তাদের স্মৃতি যে রুমের কোনায় কোনায়। তার পিছু পিছু ছোট আপুও চলে আসছে। দুজনে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আব্বু আম্মু ফটোতে হাত বোলাচ্ছে। আব্বু আম্মু, তোমরা আমার কাছে ভাই বোনকে আমানত হিসেবেই রেখে গিয়েছিলে। আজ দেখো তারা কত বড় হয়ে গেছে। আমি তোমাদের আদর ভালোবাসা একটু হলেও পেয়েছি, কিন্তু ওরা তো তাও পায়নি। বিশ্বাস করো, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তারা পিছনে গিয়ে দাঁড়ালো। আপু বুঝতে পেরে চোখ মুছে পিছনে তাকালো। কিরে, তোরা কখন আসলি? নিলয় আর ছোট আপু দুজনেই চুপ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফটোটার দিকে নিলয়ের মনের ভিতর কেন জানি তোলপাড় হচ্ছে। মনে হচ্ছে ছবির মানুষগুলো নিলয় তাদের দিকে টানছে। আমাদের তিনজনকে অনেক পথ পাড়ি দিতে হবে, প্রতিশোধ নিতে হবে, কঠিন প্রতিশোধ। যারা আমাদেরকে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তাদের কঠিন শাস্তি দিতে হবে। তোরা দুজন আমার সাথে থাকবি তো? নিলয় আপুকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার শরীরে একটা রক্তবিন্দু যতদিন থাকবে ততদিনে তোমার পাশে থাকবো। আপুকে ধরে নিয়ে রুমে শুইয়ে দিল।
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বসলো। আপু এখনো হাসেনি, কিচেনে কি একটা যেন করছে। কিরে নিলয়, এখনো তো বললি না মেয়েটাকে? কোন মেয়ের কথা বলছিস? না কিছু না, তাড়াতাড়ি দাও, কলেজে যাব। খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। তানিয়ার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর আসলো। তুই একদম আমার সাথে কথা বলবি না। কাল রাতে কল দিলাম, বিজি বলে কেটে দিলি। এরপর খাওয়ার সময় আমাকে রাক্ষসী বলছিস। কোথায় আমি রাগ করবো, উল্টো উনি রাগ করছেন। আমি কি করছি? আমার ফোনে কি দিয়ে নাম্বার সেভ করেছো? কালকে কল দিয়েছো, আপুর সাথে ছিল, আমাকে এখন সকাল বিকাল জিজ্ঞেস করছে। মেয়েটাকে ভালো করছি। এখন আপুকে গিয়ে আমি বলবো। কি বলবা? বলবো তুই আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করতে চাস। আমি কখন বললাম? আর আপুরা আমার থেকে বড়, আগে তাদের বিয়ে হবে, এরপর আমার। আচ্ছা এসব বাদ দে, চল ফুচকা খেতে যাই। অসম্ভব, আমি জঘন্য জিনিস কখনো খাবো না। কি বললি? তোকে খেতেই হবে। পারবো না, ইম্পসিবল। তানিয়া জোর করে গাড়ি থামিয়ে ফুচকাওয়ালার কাছে যায়। নিলয় গাড়িতে বসেই আছে, অনেকবার ইশারা দিচ্ছে কিন্তু নিলয় নড়ছে না। এরপর ও হাতে নিয়ে চলে আসলো গাড়িতে, এসেই খাওয়া শুরু করেছে। নিলয় চুপচাপ বসে দেখছে। মুখটা কেমন জানি লাল হয়ে চোখ দিয়ে পানি পড়ছে। এরপরেও টপার টপ গিলে যাচ্ছে। নিলয় হা কর। অসম্ভব। হা করতে বলছি। জোর করে নিলয়ের মুখে ঢুকিয়ে দিল একটা। নিলয় আগের দিনের মতো আজও লাফ দিয়ে উঠল। নিলয়ের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, পানি খেয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। নিলয় কোনো কিছু না ভেবে তানিয়ার ঠোঁট জোড়া চেপে ধরল। ও ছাড়ার জন্য ছটফট করছে কিন্তু নিলয় ওর ঠোঁটের মিষ্টি অনুভব করতে লাগলো। একটু পর ও রেসপন্স করতে লাগলো। প্রায় 10 মিনিট পর ছাড়লো। নিলয় বুকের উপরে কিল ঘুষি দিতে লাগলো। নিলয় এখনো হাঁপাচ্ছে। কুত্তা, কি করলি এটা? যেমন কর্ম তেমন ফল, জোর করে খাওয়ালে কেন? তানিয়া কিছু বলে খেতে লাগলো। নিলয় দুষ্ট হাসি দিয়ে বলল, ওই আমাকে একটা দাও। খবরদার, আমি তোর মতলব জানি না। তারপর দুজনে কলেজে পৌঁছে গেল। বাবু আজ ক্লাস করবো না, চলো আজ ঘুরতে যাব। অসম্ভব, আমি কিছুতেই ক্লাস মিস করব না, চলো ক্লাসে। জোর করে ক্লাসে নিয়ে গেল ওরা। নিলয়ের পাশে বসে ক্লাস করতে ডিস্টার্ব করছে। নিলয়ের কোলে বারবার শুয়ে পড়ছে। নিলয় জোর করে সরিয়ে দিচ্ছে। অনেক কষ্ট করে ক্লাস শেষ করলো। ক্লাস থেকে বেরিয়ে বসায় চলে গেল নিলয়। গিয়ে কিছুটা অবাক হলো, একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে, পাশে আপুরাও দাঁড়িয়ে আছে। নিলয় গিয়ে ছোট আপুকে জিজ্ঞাসা করলো, আপু কি হয়েছে, আর এই লোকটাকে? নিলয় ভাই, তুই রুমে যা, আমি তোকে পরে বুঝিয়ে বলবো। নিলয় কিছু না বলে রুমে চলে গেল। মনের মধ্যে অজানা একটা কৌতূহল কাজ করলো, কে এই লোক? দুপুরে খাবার খেতে বসেছে, লক্ষ্য করলো বড় আপু শুধু খাবার নাড়ছে, কিছুই খাচ্ছে না। আপু কি হলো, খাচ্ছ না কেন? চুপচাপ খাবার খা, কথা বলিস না। মনের মধ্যে একটা অভিমান কাজ করলো নিলয়ের, তাই চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসলো। একটু পর বড় আপু রুমে আসলো, এসে কোনো কথা না বলে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভাই তুই কি রাগ করেছিস আমার উপর? না। রাগ করে কোনো লাভ নেই। আমাদের বোন এখন ভালোবাসার বিরহে পাগল হয়ে গেছে। আমি অনেকবার বলেছি, এখনো বলছি, আমি রিয়াদকে ভালোবাসি না। আপু রিয়াদটাকে? দুপুরে যে ছেলেটা আসছিল ওইটা। তা ছেলেটা কি করে? ওর বাবার কোম্পানিতে জব করে। তুই জানিস না ভাই ওই ছেলেটা কে? কে? ও ওই জঘন্য লোকটার ছেলে, যার কারণে আজ আমরা বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত। নিলয় আর ছোট আপু তো পুরাই শখ। কি বলিস আপু, এটা কি করে সম্ভব? আমিও তো রিয়াদ ভাইকে অনেক দিন থেকে চিনি, কিন্তু কখনো বলেনি। বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে, আমার ভালোবাসার নাটক করে আবার তোদেরকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমি তোদের ছাড়া বাঁচতে পারবো না। আমার কিন্তু রিয়াদ ভাইকে দেখে এমনটা মনে হয় না, আর উনি সত্যি তোকে অনেক ভালোবাসে। প্রায় 10 বছর আমরা 3 জন লন্ডনে একসাথে পড়াশুনো করলাম, কই কখনো তো তেমন হয়নি। আর আমি জানি তুইও ওনাকে ভালোবাসিস। আর ওনার বাবার শাস্তি তো ওনাকে দেওয়া যায় না। আগে ভালোবাসতাম, কিন্তু এখন না। এখন ওর প্রতি আমার শুধু ঘৃণা কাজ করছে। যার বাবা 3টে ছেলে মেয়েকে এতিম করতে পারে, তার ছেলে ভালো হবে এর গ্যারান্টি কি? আমার মনে হয় তুই ওনাকে মেনে নে, কারণ মুখে যাই বলিস তোর চোখ বলে দিচ্ছে তুই এখনো রিয়াদ ভাইকে ভালোবাসিস। এসব বিষয়ে তোরা কথা বলবি না। আমার জীবনের ডিসিশন প্লিজ আমাকে নিতে দে। আপু চলো আমরা দুজন রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি, আমরা যে করেই হোক ওদের এক করে দেব। ওদের বিয়ে দিয়ে দিই, পরে তুমিও বিয়ের জন্য লাফালাফি শুরু করে দাও।
দূর আপু, তুমি সব বিষয় নিয়ে ফাজলামি করো কেন? আচ্ছা, আমার কিউট ভাই, কালকে দুজন কথা বলবো ওর সাথে। বলে আপু রুমে চলে গেল। রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসলো। রাত প্রায় 8টার দিকে ভাবলো একবার তানিয়াকে কল দিবে, কিন্তু কি জানি ভেবে আর ফোন দিল না। মনের মধ্যে একটা সংকল্প করলো, যে করেই হোক রিয়াদ ভাইয়ের সাথে আপুর বিয়ে দিতেই হবে। আপু তাদের জন্য নিজের জীবনের সব সুখ বিসর্জন দিবে, এটা তো হতে পারে না। রাত প্রায় 8:30। ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখলো তানিয়া কল করেছে। হ্যালো। কি রে, কি করস? কিছু না, এই তো বসে আছি। বসে থাকো। আমাকে একটাবার কল করতে পারোস না? আমি একটা মেয়ে হয়েও বেহায়ার মতো বারবার তোকে কল করি। আচ্ছা, এরপর থেকে ফ্রি হলে করব। তুই কিছু নিয়ে টেনশনে আসোস? তুমি কেমনে বুঝলা? সেটা তোমাকে বুঝতে হবে না, মনের মধ্যে টান থাকলে সব বোঝা যায়। তোর প্রতি আমার টান আছে, তাই আমি বুঝি। ও তাই? ঠিক তাই। এখন বল কারণটা, আমার কিন্তু টেনশন হচ্ছে। নিলয় আপুর বিষয়টা খুলে বলল। আচ্ছা, কোনো হেল্প লাগলে বলিস, আমি করব। আচ্ছা ঠিক আছে। নিলয়, বলো। তোকে না খুব দেখতে ইচ্ছে করছে। আমারও। এই স্বামীও দিন দিন লুচ্চা বেটা হয়ে যাচ্ছে। সত্যি তোর আমাকে দেখতে ইচ্ছা করছে? তাহলে তো আজ রাতেই দেখা করতে হয়। কিভাবে? রাতে খাবার পর কল দিস, সব বলবো। ওকে। এখন একটা পাপ্পি দে। কিভাবে দিব? শালা, তুই সত্যি একটা আনরোমান্টিকের ডিব্বা। ফোন দে, আমি ফিল করছি। ওকে। বাহ বাহ। আপু, তুমি? তা কাকে কিস করা হচ্ছিল? কাকে কিস করব? আমি ফোনটা শ্বাস দিয়ে পরিষ্কার করছিলাম। বুঝি, সব বুঝি। এখন তাড়াতাড়ি খেতে চল। নিলয় আর কথা বাড়ালো না। টেবিলে গিয়ে দেখলো বড় আপু নেই। আপু, বড় আপু কোথায়? তার নাকি খেতে ভালো লাগছে না, পরে খাবে। কি হলো আবার? তুমি খাবার নিয়ে রুমে চলো। চলো। তোমরা এক একজন প্রেমের লাইলি মজনু হবা, আর আমি চাকরের মতো খাটবো। তাহলে তুমিও প্রেম করো। তাহলে স্বীকার করলি তুই প্রেম করস? বল না ভাই, মেয়েটা কে? ধুর, আমি কথার কথা বললাম। হইছে, চল এখন। গিয়ে দেখলো আপুর রুমে শুয়ে আছে, দরজা খোলা। আপু, এই আপু। আপু লাফ দিয়ে উঠলো। তাদের দেখে চোখের পানিটা লোকানোর ব্যর্থ চেষ্টা করলো। চোখের পানি লুকালে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে কবেই আমরা সুখী হয়ে যেতাম। কোথায় কি লুকালাম? এসব কথা পরে হবে, এখন খেয়ে নাও। ভালো লাগছে না? তোরা খেয়ে নে, আমি পরে খাবো। না, আমি তোমার হাতেই খাবো। আমিও নইলে আমরাও আজ খাবো না। তাদের কথা শুনে বড় আপু মুচকি হেসে খাবার প্লেটটা হাতে নিল। তিনজনে খাবার খেয়ে বসে আছে। তোরা সবসময় হাসি খুশি থাক, এটাই আমার চাওয়া, আর কিছুই চাই না। আর আমরা কি চাই জানো? কি চাস? আমরা চাই যাতে আমাদের সুখের জন্যে আমাদের বোন যাতে নিজের সুখ বিসর্জন না দেয়। তোরা যেটা চাচ্ছিস সেটা কিছুতেই সম্ভব নয়। আচ্ছা, এসব বাদ দাও, এখন সবাই ঘুমোতে চলো। নিলয় রুমে এসেই তানিয়াকে কল করলো। কি রে, খাওয়া শেষ? তুমি খেয়েছো? এইমাত্র খেয়ে আসলাম। তুই এক কাজ কর, আমাদের বাসার নিচে আয়। এখন? আয়। নিলয় ভয়ে ভয়ে বাড়ির গেট পার হয়ে ওদের বাড়ির নিচে গেল। হ্যালো, আমার ভয় করছে, তুমি কোথায়? এই, তুই কি পুরুষ মানুষ নস? কেন, আমাকে দেখে কি তোমার মহিলা মনে হয়? তুই আমার রুমের নিচে আয়। আসছি এখন। দেখ, ব্যালকনির সাথে একটা মই আছে, ওইটা দিয়ে উঠ। নিয়ে গিয়ে ব্যালকনির গ্রিল দিয়ে উঠলো। হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলে কেউ শক্ত করে ধরলো। কি রে, এইটুকুতেই পড়ে গেলি? তা কি করব, চোরের মতো কোনোদিন গ্রিল বেয়ে উঠেছি? হইছে, এখন রুমে আয়। নিলয় রুমে গেল। টেবিলের উপর ব্ল্যাক কফি রাখা, মনে হয় কিছুটা খাইছে। নিলয় হাতে নিয়ে খেতে লাগলো। কি রে, তুই আমার কফি খাচ্ছিস কেন? সেদিন তুমি আমার খাইছো, আজ আমি তোমার খেলাম। ওইটাতে কিন্তু আমি থুতু দিছি। আমার ওসবে কিচ্ছু হয় না। ভালোবাসার মানুষের দেওয়া বিষও মধু ভেবে খাওয়া যায়। ওই, তোর কি জ্বর টর হইছে? হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলি কি করে? আমি সবসময় রোমান্টিক, শুধু তোমার চোখে সেটা পড়ে না। হইছে, আর ভাব নিতে হবে না। কি বললে তুমি? আমি ভাবনি? যাও, আমি চলে যাচ্ছি। কি হলো, আমার নিলয় বাবু অভিমান করছে? আমি কারো বাবু না। ওলে, বাবুটা দেখে অভিমান করছে। এসো, তোমার অভিমান ভাঙিয়ে দেই। আবারও সব শুরু করছো? তোর এই সমস্যা, কিছু করার আগেই লাফানো শুরু করস। আর কিছু করলে তো কি না কি করবি।
কথা বলতে বলতে তানিয়া নিলয়ের একদম কাছে চলে আসছে। লক্ষ্য করলে ও রহস্যময়ভাবে নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে প্রায় 3 মিনিট পর। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোকে দেখি আমার পিচ্ছি নিলয় কত বড় হয়ে গেছে। তুমি মনে হয় ছোট রয়েছো। একটা আবদার করি, রাখবি? কি বলো? তোর শার্টটা খোল। দূর, কি বলো? প্লিজ বাবু, খোল না, মাত্র একবার। অসম্ভব। তোকে আসলে রিকোয়েস্ট করে কোনো লাভ নাই, আমার জিনিস আমি যা ইচ্ছে করব। তানিয়া জোর করে নিলয়ের শার্টের বোতামগুলো খুলে ফেলল। এই, কি করছো? চুপচাপ দাঁড়িয়ে থাক। ওয়াও, কি? তোর বুকের ডান পাশের ওই তিলটা, ছোটবেলায় আমি কতবার তোর ওইটাতে কিস করছি। তোর এই তিলটার কারণেই জানোস কত কিউট লাগে। বুঝছি, এখন সরো, অনেক রাত হয়েছে, আমি ঘরে যাব। যাবি, এর আগে আমি আমারটা আদায় করে নিব। কি বলো এসব? তানিয়া কোনো কথা না বলে ওর মুখটা নিলয়ের বুকের কাছে নিয়ে আসলো। নিলয়ের হার্টবিটটা বেড়ে যাচ্ছে। তানিয়া তার বুকের ডান পাশের তিনটাতে গভীরভাবে চুমু খেলো। নিলয় আবেশে চোখ বন্ধ করে জড়িয়ে ধরলো। হুঁশ ফিরতেই ওকে ধাক্কা দিয়ে শার্টের বোতামগুলো লাগিয়ে যেদিকে আসছিল সেদিকেই নেমে যেতে লাগলো। ওই সাবধানে, পড়ে যাবি। রুমে এসে কিছুতেই ঘুম আসছে না ওর। চোখ বন্ধ করলেই সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠছে নিলয়ের। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে কিছুটা লেট হয়ে গেল তার। তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নিচে গিয়ে দেখলো ছোট আপু প্রায় রেডি। তোরা দুটা কই যাস? না আসলে ভাই আমাকে নিয়ে আজ রেস্টুরেন্টে খাওয়াবে, তাই বলেছি হালকা ঘোরাও হবে। আচ্ছা, তা আমাকে তো বললি না কি নিলয়? আসলে না আপু, আমি এলাকাটা পুরো চিনি না, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। আচ্ছা, সাবধানে যাস আর দুপুরের আগে বাড়ি ফিরে আসিস। ওকে আপু। তারা বেরিয়ে পড়লে একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সে মিথ্যা কথাটাও ঠিক মতো বলতে পারে না, একটু হলেই ধরা খেয়ে যেত। কি রে ভাই, তোর টারেও খবর দে, রথ দেখা আর কলার বাঁচা দুটোই একসাথে হয়ে যাবে। কি সব বলছো? রেস্টুরেন্টে গিয়ে দেখলো রিয়াদ ভাই আগ থেকেই বসে আছে। তারা গিয়ে একসাথে বসলো। তোমরা এসেছো এতেই আমি খুশি, কিন্তু তোমাদের গুন্ডি বোন জানলে তো আস্ত রাখবে না। ছি দুলা ভাই, তোমার হবু বউকে এটা বলতে পারলা? বউ আর হতে দিলে তো। আসলে আপু, আব্বু আম্মুর বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, কারণ এখানে আমাদের পরিবারের নিরাপত্তার কথা জড়িত। এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। কি কথা? আমার বাবা আবার তোমাদের ক্ষতি করার প্ল্যান করছে। আমি চাই না নিজের পরিবারের মানুষের সাথে বেইমানি করতে। আমার ওই বাড়িতে দম বন্ধ হয়ে আসে। তাহলে এখন কি করবে? তোমরা দিশাকে প্লিজ রাজি করাও। আমি তোমাদের সাথে থাকতে চাই প্লিজ। ছোটবেলা থেকে বাবা শুধু ব্যবসা নিয়ে থেকেছে, অনেক লোককে ঠকিয়েছে। আমি চাই না পাপে টাকায় আর চলতে। প্লিজ তোমরা হেল্প করো। চেষ্টা করব, কিন্তু আফজার সাহেব উনি কি রাজি হবেন? তুমি ওনার একমাত্র ছেলে, উনি তো আবার খুব সম্মানিত ব্যক্তি। ওই লোকটার মানার আর না মানার উপর কিছুই যায় আসে না। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। তাহলে চলো আমাদের বাসায়। শালাবাবু, তুমি জানো না তোমার গুন্ডি বোনের জেদ সম্বন্ধে। এখন গেলে আমাকে খুন করতে পারে। আসলে তুমি আমাদের উপর ভরসা করতে পারছো না, এখন পরিস্থিতি আমাদের অনুকূলে। কিভাবে? তোমার বইয়ের সবচেয়ে বড় দুর্বলতা নিলয়। তোমার পক্ষে নিলয় বললে আপু আগুনেও ঝাঁপ দিবে, আর এটা তো সাধারণ একটা ক্ষমা। আর আপু এখনো তোমাকেই ভালোবাসে। কিভাবে বুঝলে? কাল যখন তুমি ফিরে আসলে রুমে গিয়ে সে কি কান্না। নিলয় লক্ষ্য করলো রিয়াদ ভাই কিছুটা খুশি হয়ে গেছে। প্লিজ হেল্প মি শালাবাবু। হেল্প করতে পারি, তবে আমরা দুজন আবার ফ্রিতে কিছু করি না। এই না হলে আমার ভাই, একদম আমার মনের কথা বলেছিস। কথা দিচ্ছি, আমার লাইন ক্লিয়ার হয়ে গেলে তোমাদের দুজনের ব্যবস্থা খুব শীঘ্রই করে দেব। আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে পারি, বেশি না। আমাদেরকে নিয়ে ভালো কোথাও ঘুরতে নিয়ে গেলে আর রেস্টুরেন্টে খাওয়ালেই হবে, কি বলিস? আসলে যেহেতু আমাকে একটু বেশি কষ্ট করতে হবে, সেহেতু সাথে একটা আইফোন হলে মন্দ হয় না। এক কাজ করি, আমার কিডনি 2টা বিক্রি করে দেই। তাহলে আমরা সাথে নাই, কি বলিস আপু? আমি কি না করেছি নাকি? চলো। এখন আবার আমাকে কত কাজ করতে হবে। তোমার বোনের রাগ ভাঙানো কি এত সহজ? এরপর তিনজন বাসার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু বাসায় ঢুকতেই দিশা, কোথায় গিয়েছিলে? ঘুরতে। আপু ঠাস করে ছোট আপুর গালে চড় বসিয়ে দিল। নিলয়ের দিকেও কেমন করে তাকাচ্ছে জানি। তুমি মারলে কেন? ভাই প্লিজ, তুই এসবের মধ্যে আসিস না।
আমি কতবার বলেছি আমার এসব বিষয়ে তোরা জোড়াবি না। তোরা ভাবছিস তোরা আমাকে লুকিয়ে কোনো কাজ করতে পারবি? আমি এসব কি জন্য করি তোরা কি কিছুই বুঝতে পারছিস না? তোদের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? সরি আপু, আসলে এসব কিছু আমার প্ল্যানে হয়েছে, আর আমাদের সাথে আরেকজন এসেছে। রিয়াদ ভাই বসায় ঢুকলো। দিশা, আমার কথা একবার শোনো প্লিজ। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি আর ওই বাড়িতে যেতে চাই না, প্লিজ আমাকে তোমাদের সাথে রাখবে। আমি তোমাকে হারাতে চাই না। বাহ, ভালোই তো নাটক শিখেছো। বাবার অসম্পূর্ণ কাজ কি সম্পূর্ণ করতে এসেছো? প্লিজ দিশা, আমার বাবার কাজের শাস্তি কেন আমাকে দিচ্ছ? আমি আর ওই লোকটার কাছে যেতে চাই না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তানিয়া এসে এসব দেখে এক কোণায় দাঁড়িয়ে রইল। নিলয়েরও সেদিকে লক্ষ্য নেই। তুমি ভালো হও কিংবা খারাপ হও সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এসব আবেগ কিছুদিন হলেই কেটে যাবে। রিয়াদ ভাই গিয়ে আপুর সামনে হাঁটু গেড়ে বসে। আমাকে তোমাদের বাড়ির কাজের লোক বানিয়ে হলেও রেখে দাও। ওই দুর্নীতির টাকায় আর খেতে চাই না। আপু, আজ তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কি বলিস ভাই? আমি যা বলছি ভেবেই বলছি। হয় ওনাকে এই বাড়িতে রাখবে, নয়তো ওনার সাথে আমিও চলে যাব। প্লিজ ভাই, এমন শর্ত দিস না। তোর যা ইচ্ছে কর, শুধু আমাকে ছেড়ে যাস না। বলেই রুমে চলে গেল দিশা। কিরে, ভালোই তো অভিনয় করলি। কি বলো ছোট আপু, কেমন অভিনয় করলাম? এখন তোর গার্লফ্রেন্ড সামনে থাকলে তোদের দুজনকে নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলতাম। তুমি সবসময় এরকম করো। নিলয় দেখলো তানিয়া অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভয়ে ঢোক গিলল। দুলাভাই, কি হলো, কাজ এখানেই শেষ নাকি? না, একটু রেস্ট নিচ্ছি, হাঁপিয়ে গেছি। সবাই একত্রে হেসে উঠল। রুমে এসে বসে রইল নিলয়। একটু পর তানিয়া এসে দরজা লাগিয়ে দিল। কি হলো, দরজা বন্ধ করছিস কেন? তোর গার্লফ্রেন্ড কে? কেন তুমি? তাহলে আপু কার কথা বলল? নিলয় সেদিনের সব ঘটনা খুলে বলল। তানিয়া হেসে উঠল। আমাকে এখন প্রপোজ কর। ও তাই বুঝি? হুম। এই মেয়ে, বউ হতে চাও? বউ হলে আমাকে ভীষণ ভালোবাসতে হবে। আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে। আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে হবে। চুলগুলো খোলা রাখতে হবে। হাত ধরতে দিতে হবে। আমি প্রচুর দুষ্টুমি করি, আমার সাথে তোমাকেও দুষ্টুমি করতে হবে। এক কাপ চা ভাগ করে খেতে হবে। আমিও ভীষণ ভালোবাসবো। আমিও খাইয়ে দিব, শাড়ি পরিয়ে দেব, আমার ডান বাহুতে শুতে দিব। প্রতিদিন জড়িয়ে ধরে ঘুমোবো, একসাথে বৃষ্টিতে ভিজবো। রাতের বেলায় রাস্তায় হাঁটা আমার ভীষণ ভালো লাগে। আমার সাথে হাঁটতে হবে। পায়ে ব্যথা হলে কোলে নিতে পারবো এনি টাইম। এক আইসক্রিম দুজনে খাবো। অসুস্থ থাকলে রান্না করে খাইয়ে দেব। যথেষ্ট পরিমাণ লম্বা আছি, বুকের মধ্যে মাথা রাখা কোনো ব্যাপারই না। সিরিয়াল দেখা একদমই চলবে না। বাচ্চা কাচ্চা হলে তাদেরকে চড় থাপ্পড় দেওয়া যাবে না। আদর করতে হবে, আর একটু একটু ঝগড়া করব। তবে বাপের বাড়ি যেতে পারবে না। অভিমান আমি ভাঙাবো শেষমেশ। একদম 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে হবে, কিন্তু সাথে আমাকেও পড়াতে হবে। কারণ এই ইহকালে নয়, পরকালেও একসাথে থাকতে চাই। কে রাজি তো? মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো হৃদয় মাঝে। ছোট্ট করে আমার ছবি এঁকো, স্বপ্নগুলো দিলাম তাতে। আরো দিলাম আশা, মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। এভাবেই সারা জীবন আমার পাশে থাকবে তো? আমি তো তোমাতে আসক্ত হয়ে পড়েছি। রাতে ঘুমোতে পারি না, চোখ বন্ধ করলেই তুমি সামনে চলে আসো। অনেক প্রার্থনা করে পেয়েছি তোমায়, অনেক যত্ন করে রেখেছি তোমায়। তোমাকে ভোলার কথা ভাবতেই পারি না, কারণ ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়। তোমায় ভোলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। হে প্রিয়, যেদিন আমি তোকে ভুলে যাব, ধরে নিও আমি আর এই পৃথিবীতে নেই। দূর আকাশের কোনো তারা হয়ে গেছি। নিলয় গিয়ে ওকে জড়িয়ে ধরল। তোমায় আমি শুধু ইহকালে না, পরকালেও চাই। আল্লাহ যেন তোমার আর আমার মরণ একসাথে দেয়। একটু পর তারা বাইরে চিৎকারের আওয়াজ শুনল। লাফ দিয়ে উঠে গেল। গিয়ে যা দেখলো তা দেখে হাসি কিছুতেই থামিয়ে রাখতে পারল না, তাই হো হো করে হেসেই দিল সবাই। দিশার রাগ ভাঙানোর জন্য রিয়াদ দরজার সামনে বসে পড়েছিল। অনেকক্ষণ যাবার পর দিশা জোরে দরজাটা ধাক্কা দেয়। তখন রিয়াদ ছিটকে পড়ে, কাতরাচ্ছে। আরে দুলা ভাই, এইটুকুতেই হাল? এখনো যে কঠিন পথ পাড়ি দিতে হবে। কিরে, কাকে দুলাভাই বলছিস? কেন, রিয়াদ ভাইকে। ও কিভাবে তোর দুলাভাই হলো? কেন, তুমি বিয়ে করলে উনি আমার কি হবে? আমি ওকে বিয়ে করতে যাব কেন? দেখ ভাই, তোর কথায় আমি ওকে থাকতে দিয়েছি বলে এই ভাবিস না আমি সব ভুলে গেছি। ভাই সাহেব ওঠেন। ছাদে গিয়ে সবাই টিম মিটিংয়ে বসলো। নিলয়, দিশা, তানিয়া আর রিয়াদ ভাই। কি করে তোমার বোনকে ইমপ্রেস করা যায় বলো তো? কিছুতেই কাজ হচ্ছে না। লাইফে রিস্ক নিতে হবে ভাইজান।
না হলে সফল হতে পারবেন না। কি বলছো এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে। বলতে পারি, তবে তুমি কি রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত? কিরকম রিস্ক? আজকে থেকে তোমাকে উল্টো পথে হাঁটতে হবে। এই যাত্রায় হয় তুমি আপুকে পাবে, না হয় চিরতরের জন্য হারাবে। ধুরু আপু, তোমার সব বস্তা পচা আইডিয়া। আর তুই তো সব জানতা। আপু তুমি বলো। আমার কিন্তু ভয় করছে। ভীতু হলে হবে না, মনে সাহস রাখতে হবে। তাহলে বলো কি প্ল্যান? আজ থেকে তুমি আপুকে ইগনোর করবে, আর ওকে দেখলেই ফোন বের করে কারোর সাথে রোমান্টিক কথা বলবে। দেখবে আপু যদি সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে কাজ হবে। রিয়াদ ভাই, বুঝে শুনে কাজ করো, পরে কিন্তু পচতাতে হবে। এই নিলয়, খুন করে ফেলবো তোর সাথে। বাজি যদি কাজ হয়ে যায়, রিয়াদ ভাইয়ের দেওয়া আইফের আমি নেব। ওকে, বাজি রইল। ভাইয়া আপনি ওর কথায় কান দিয়েন না, আপুর কথা মতো কাজ করেন, দেখবেন আমার মনে হচ্ছে কাজ হবে। কারণ মানুষ যত যাই করুক নিজের ভালোবাসার মানুষকে কারোর সাথে শেয়ার করে না। তাহলে চলো আমাদের নিয়ে ঘুরতে। ও তাইলে চলো। নিচে এসে আমরা সবাই মিটিমিটি হাসছি। এটা দেখে দিশা জিজ্ঞাসা করলো, কিরে নিলয়, তোরা এমন হাসছিস কেন? আজকে একটা জায়গায় যাব। কোথায় যাবি? কোনো দরকার নেই দুপুরবেলা বাইরে যাওয়ার, বিকেলে যাবি। শুধু আমি না, ছোট আপু, তানিয়া, রিয়াদ ভাই সবাই যাবে। কোথায় যাবি সেটা তো বল। তুমি তো রিয়াদ ভাইকে পাত্তা দিলে না, এখন আমরা ওর সাথে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, মানে ডেটিং এ। কি কি জেলাস ফিল হচ্ছে? তোদের যেখানে ইচ্ছে যা, আমার কি। বলেই রুমের দিকে হাঁটা শুরু করলো। রিহাদ ভাই ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। আমার কিন্তু এখনো ভয় করছে। তোরা দুইটা কি পুরুষ? এবার নিলয় আর থেমে থাকতে পারলো না। খবরদার, আমাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে না। ঠিক কথা শালা বাবু। এখন ঝগড়া শেষ করবে নাকি যাবে? ও হ্যাঁ, চলো। কিন্তু একটা কথা বলো তো, কে আপুকে আমাদের খবর পাচার করে? আমি জানি, চলো আজকে দেখবে এই তিশার খেল। তোমার উপরেই ভরসা প্রিয় শালী, আমার মুখে দিও না চুনকালি। সবাই হেসে বেরিয়ে পড়ল। গাড়িতে উঠতেছে তখন দিশা তাদের ড্রাইভার ইমরানকে কল করে। ইমরান ভাই, তুমি ওরা কোথায় যায় সব খবর আমাকে জানাবা। ওকে আপামনি, আপনি কোনো চিন্তা করবেন না। গাড়ি গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। সবাই নেমে ভিতরে গেল, শুধু তিশা বাদে। তিশা ইমরানের কাছে গিয়ে বলল, ইমরান ভাই তুমি 500 টাকা রাখো, কিছু খেয়ে নিও। আমরা একটা দরকারে এসেছি, ভিতরে যাব। আমি এখানেই খেয়ে নিই। আমরা এখানে একটা পার্সোনাল কাজে এসেছি, তুমি একটু বাইরে থাকো। ওকে। ইমরানের বাচ্চা, এখন দেখো তোমার কি করি। আপু, এসবের মানে কি? তোরা শুধু দেখে যা। এখন ইমরান আপুকে কল করবে, এর আগে আরেকটু খেলাটা জমিয়ে নিতে হবে। রিয়াদ ভাই তুমি আর তানিয়া ওই কোনার টেবিলটাতে বসো, আর ব্যাগে যে ওড়নাটা এনেছি ওটা দিয়ে মুখ ঘুরে রাখবি। সবাই দিশার কথা মতো কাজ করলো। ইমরান ভাই দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। রেস্টুরেন্টের গ্লাসের ভিতর দিয়ে নিলয়ের দেখা যাচ্ছে। রিয়াদ ভাই তুমি তানিয়ার হাতটা ধরো। আপামনি, এখানে তো আমাকে ওরা ঢুকতে দেয়নি। কেন? মনে হয় রিয়াজ স্যার কোনো একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে। তুমি কি করে বুঝলে? রেস্টুরেন্টের গ্লাসে দেখা যাচ্ছে রিয়াজ স্যার একটা মেয়ের হাত ধরে বসে আছে, মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে লক্ষ্য রেখো। ওকে। চলো আমাদের কাজ শেষ, খবর জায়গা মতো পৌঁছে গেছে। এখন যা হবার বাড়িতে হবে, বাড়িতে যাওয়ার পর শুরু হবে আসল খেলা। ভয় ভয়ে সবাই বাড়ির দিকে পা বাড়ালো। ওমা, এ কি পরিস্থিতি! পুরাই স্বাভাবিক, যেন কিছুই হয় নাই। রিয়াদ দিশাকে দেখে কানে ফোনটা নিয়ে কথা বলতে বলতে রুমের দিকে যাচ্ছে। দিশাও পিছন পিছন যাচ্ছে দেখে নিলয় আর তিশা গিয়ে লুকিয়ে পড়ল। আরে জান, তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুমি বললে আজই তোমাকে বিয়ে করব। আপু পিছন থেকে রিয়াদ ভাইয়ের কলার চেপে ধরলো। কি হচ্ছে কি দিশা, সারো, আমি ইম্পর্টেন্ট কথা বলছি। আমার থেকে ইম্পর্টেন্ট? আজ তোকে খুন করেই ফেলবো। কেন? রেস্টুরেন্টে গিয়ে মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করবা আর এখানে এসে আমাকে ভালোবাসার বাণী শোনাবা, তা তো হবে না। বিশ্বাস করো দিশা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি সব কিছু রেখে তোমার কাছে চলে এসেছি। আমি চাই না ওই পাপের রাজ্যতে আবার ফিরতে। প্লিজ তুমি আমাকে ইগনোর করো না। তোমার চোখে আকাশ আমার, তোমার চোখে বৃষ্টি, তোমার চোখে দেখি আমি ভালোবাসার দৃষ্টি। ওমা তাই? ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। বলে দেখো, জীবন দিয়ে দেব। এখন সারাদিন কান ধরে উঠবোস করো। কি? কান ধরে উঠবোস করতে বলেছি, এই না বললা জীবন দিয়া দিবা। রিয়াদ কান ধরে উঠবোস করছে আর নিলয় আর তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। দেখো রিয়াদ, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, তাই বলে ভেবো না আমি তোমার উপর নজর রাখবো না। আমার কাছে সবার প্রথমে আমার ভাই বোন,
তারপর সবকিছু। যদি তোমার কারণে কখনো আমার ভাই বোন কষ্ট পায়, তাহলে সেদিন তোমার জীবনে শেষ দিন হবে। আজ তোমার সামনে কথা দিচ্ছি, ওরা আমারও ভাই বোন। ওরা বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি তো কি হয়েছে, আমরা দুজন ওদের আগলে রাখবো। এখন কান ছাড়ো। দিশা যেই রিয়াদ ভাইকে জড়িয়ে ধরেছে, নিলয়রাও লাফ দিয়ে উঠল। কিরে, তোরা এখানে কেন? বারে, তোমরা শান্তিতে প্রেম করবা আর আমরা আমাদের প্রাপ্যটা নিতে আসবো না? কিসের প্রাপ্য? এই যে তোমাদের মিল করতে কতটা অভিনয় করতে হলো। কিসের অভিনয়? এটা তুমি বুঝবে না বনু, ওটা আমাদের ব্যাপার। কি দুলা ভাই? বোন, তোদের পায়ে পরে আসিস। একটা রোমান্টিক মোমেন্ট দিলি তো নষ্ট করে। আমরা আমাদের প্রাপ্য না পেলে কোথাও যাব না। যাও, আজ রাতে আমার পক্ষ থেকে পার্টি দিলাম। সেইখানে আরো একটা ঘটনা ঘটবে। কি? আজকেই আমরা রিয়াদ ভাইকে পার্মানেন্টলি দুলা ভাই করে নিব। এসব বিষয়ে আমি আবার একটু কম কথা বলি, তোমরা যা ভালো বুঝো করো। কি বলিস তোরা? ভাই আমার বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে, আর তুমি এখনো এসব বলছো? চলো শপিংয়ে। সবাই মিলে অনেক শপিং করলো। নিলয় তার মায়াবতীর জন্য একটা ড্রেস নিল, তবে সেটা লুকিয়ে। বাড়িটা নিলয়, তানিয়া আর ছোট আপু মিলে হালকা করে সাজিয়ে নিল। পার্লার থেকে লোকজন এসে গেছে দিশাকে সাজানোর জন্য, কিন্তু বরের খোঁজ নাই। একটু রেস্ট নেওয়ার জন্য রুমের দিকে পা বাড়ালো নিলয়। দেখলো তানিয়া আনমনেই হাঁটছে, তাই পিছন থেকে কোনো কিছু বোঝার আগে টান দিয়ে রুমের নিয়ে দরজা লাগিয়ে দিল। এই কি করছিস? একটা জিনিস দিব। কি? নিলয় একটা ব্যাগ এগিয়ে দিল। এই ব্যাগের মধ্যে যা আছে তা আজকে রাতে পার্টিতে পড়বে। কি আছে বেগে? খুললেই দেখতে পাবে। তানিয়া কৌতূহল নিয়ে ব্যাগটা খুলল। একটা কালো ড্রেস। আসলে নিলয় যেদিন প্রথম ওকে দেখেছিল ব্যালকনিতে, সেদিন কালো একটা টি শার্ট পরেই বসেছিল তানিয়া। বাতাসে চুলগুলো উঠছিল। কালো ড্রেস তার মায়াবতীকে একদম পরীর মতো লাগে। ওয়াও, কি সুন্দর। পছন্দ হয়েছে মহারানী? আমার মহারাজ। তাহলে এবার আমার গিফটটা দাও। ইস, পুরাই ভুলে গেছি, কালকে এনে দিব। আমি যে গিফট চাইছি ওটা এনে দিতে হয় না, ওটা তোমার সাথেই আছে। কি? তুই কিন্তু লুজুগিরি করছিস। আমি তো সেদিনই এই ঠোঁট দুটোর মায়ায় পড়ে গিয়েছি, যেদিন প্রথম ওগুলো স্পর্শ অনুভব করেছিলাম। সত্যি বলছি, সারা রাত ঘুমোতে পারিনি, শুধু সেই মুহূর্তটা অনুভব করছিলাম। ও তাই বুঝি? দিবা না আমার গিফট? তাইলে চোখ বন্ধ কর। ওকে, আমি চোখ বন্ধ করলাম, কিন্তু মেয়ে তো পুরাই ঠকবাজ। চাইলাম কি আর পেলাম কি? গালে একটা কিস করে দৌড় দিল। আমি পিছু নিতে গিয়ে ফিরে আসলাম। দেখে নিব পরে। সন্ধ্যাবেলায় তার সবাই ব্যস্ত হয়ে পড়ল। ছোট আপু এসে ডেকে নিয়ে গেল নিলয়কে। গিয়ে দেখলো বড় আপু প্রায় রেডি। কি ভাই, কেমন লাগছে আমাকে? সত্যি বলছি আপু, আজ তোমাকে পুরাই পরীর মতো লাগছে। রিয়াদ ভাই তো হার্ট অ্যাটাক করবে। হইছে, আর পাম দিতে হবে না। এখন চলো, নতুন জীবনে পা দিতে চলেছি। আব্বু আম্মু দোয়া নিতে হবে না? চলো। তিনজন তাদের আব্বু আম্মুর ঘরে গেল। তারা না থাকলেও তাদের স্মৃতি এই ঘরের প্রতিটি কোণে বিদ্যমান। আব্বু আম্মু, আজ আমার নতুন জীবনের শুরু। তোমরা থাকলে হয়তো আজ খুব খুশি হতে। আমার জন্য দোয়া করো, যাতে তোমাদের আমানত আমার ভাই বোনকে সারা জীবন আগলে রাখতে পারি। রুম থেকে বের হওয়ার পর আপু একটা কালো রঙের পাঞ্জাবি আর একটা জিন্স ধরিয়ে দিল নিলয়কে আজকে রাতে পরার জন্য। পাঞ্জাবি আর জিন্স পরে আয়নার সামনে গেল। সে নিজেকে কেমন জানি পিচ্ছি পিচ্ছি লাগছে। তার কাছে কেমন জানি মেয়েদের মতো লজ্জা লাগছে। আগে অনেক পাঞ্জাবি পরেছে, বাট এই রকম কখন লাগেনি ওর। সিঁড়ি বেয়ে নিচে নামছে, চোখ আটকে গেল সেই মায়াবী চোখ দুটোর। অসম্ভব সুন্দর লাগছে তার মায়াবতীকে। চোখ ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ওর চোখকে চোখ পড়তেই চোখ মারল নিলয়। ও কিছুটা লজ্জা পেয়ে গেল। বড় আপুর কাছে গেল। নিলয় পার্টিতে তেমন কাউকে না, সব মিলিয়ে 20-25 জন হবে। অফিসের কিছু লোক আর রিয়াদের বন্ধুরা। আপুর অফিসের একটা মেয়ে বারবার নিলয়ের পিছে পিছে ঘুরছে। নিলয় লক্ষ্য করলেও ইগনোর করেছে, কিন্তু শেষ পর্যন্ত মেয়েটা সামনে এসে গেল। হ্যালো, আমি রিয়া। জি, আমি নিলয়। কেমন আছেন? আর আপনি ম্যামের কি হন? জি আলহামদুলিল্লাহ, আমি ওনার ছোট ভাই। ও, আপনি কি তাহলে ম্যামের ভাই? আপনার কথা অনেক শুনেছি, দেখা হয়ে ভালো লাগলো। ওকে, ভালো থাকেন, এনজয়। পেছন থেকে ডাকলো, কিন্তু নিলয় না শুনে হাঁটতে শুরু করলো। কেউ হ্যাচকা টান দিয়ে তার গলাটা চেপে ধরলো। দেয়ালের সাথে আটকে আছে। স্পর্শটা তার খুবই পরিচিত। কি হলো, এভাবে ধরছো কেন? মেরে ফেলবে নাকি? তোকে আজ আমি খুন করব। আমার অপরাধ?
এত কিছুর পরেও জিজ্ঞেস করছিস অপরাধ? আমার সবকিছু বাধার উপর দিয়ে যাচ্ছে। এখনই রুমে যা, গিয়ে পাঞ্জাবিটা চেঞ্জ করে আয়। কেন? এটা আপু দিয়েছে আমাকে পড়ার জন্য, না পড়লে মাইন্ড করবে তো? তুই বুঝোস না, তোরা অন্য কারোর সাথে কথা বলতে দেখলে আমার সহ্য হয় না। ওই মেয়েটার সাথে কথা বলার কারণে এরকম করছো? আরে ও তো আপুর অফিসে চাকরি করে, তাই এমনি জিজ্ঞেস করছিল। সবকিছু জেনে নিছো তাহলে? ধুর, কি বলো না। তবে তোমাকে কিন্তু আজকে অসম্ভব সুন্দরী লাগছে। আমি তো হার্ট অ্যাটাক করে মরে যাব। কথা উড়াবে না। সত্যি ইচ্ছে করছে এখনই সবাইকে বলে বিয়েটা করে নি। আজকে আমার রাজকুমারকেও অসম্ভব সুন্দর লাগছে। যদি নজর লেগে যায় এই ভয়। এই পাঞ্জাবিতে তোকে কি যে কিউট লাগছে, ইচ্ছে করছে। কি আদর করতে? হঠাৎ স্টেজে চেঁচামেচির আওয়াজ শুনে দৌড়ে গেল দুজন। গিয়ে তারা পুরাই শকড। আজ প্রথম নিজের চোখের সামনে সেই ভয়ঙ্কর লোককে দেখতে পেল নিলয়। এই সেই ব্যক্তি যার কারণে আজ তার বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত। আফজাল সাহেব নামটা শোনার পর থেকেই নিলয়ের মাথাটা কেমন জানি করতে শুরু করছে। ইচ্ছা করছে খুন করে ফেলতে, কিন্তু কেন? মনে হয় রক্তের মানুষকে হারানোর চোখে না দেখলেও মনে তা অনুভব হয়। চোখ দুটো লাল হয়ে গেছে। এটা তার স্বভাব, যখনই বেশি রেগে যায় তখনই চোখ লাল হয়ে যায়। তার এই অবস্থা দেখে তানিয়া শক্ত করে নিলয়ের হাতটা ধরল। নিলয় ওর দিকে তাকালো। তানিয়া ইশারায় শান্ত হতে বলল, বাহ, তোমরা তো ভালোই ষড়যন্ত্র করেছো। আমাকে না পেরে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করতে চাচ্ছিলে। দেখুন, আজকে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না, তবে এখনো বলছি, যদি আপনার ছেলে এখন আপনার সাথে যেতে চায় আমার কোনো বাধা নেই। চল রিয়াদ, এর থেকে 1000 গুণ ভালো মেয়ে আমি তোর জন্য নিয়ে আসব। ও তাই? তাহলে আজ শুনে রাখুন মিস্টার আফজাল, আপনাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। যে সম্পদের অহংকারে আজ আপনার মাটিতে পা পড়ছে না, সেই সম্পদের মূল মালিক এরা। আর এদের দয়ায় বেঁচে থেকে এদের কি হুমকি? আর রইল তোমার সাথে যাওয়ার কথা। আমি মরে গেলেও এই বাড়ি থেকে বের হব না। আর ও আমাকে না, আমি দিশাকে বিয়ে করার জন্য ওদের বাড়িতে এসেছি। তাই বাড়াবাড়ি না করে নিজের ওই পাপের গোড়া প্রাসাদ সমান বাড়িতে ফিরে যান। তুমি কি বলছো বাবা? এই সামান্য মেয়েগুলোর জন্য নিজের বাবার সাথে এরকম ব্যবহার করছো? নিলয় আর থাকতে পারল না, গিয়ে ওই লোকটার গলা চেপে ধরল। কি বললি? তোকে আজ আমি খুন করে ফেলবো। কি করছিস ভাই, ছেড়ে দে। না, ওর মৃত্যু এখানেই লেখা আছে। ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ভাই ছেড়ে দিতে বলছি তো। অসম্ভব। এই জঘন্য লোকটাকে ছেড়ে দেওয়ার কথা বলছো? এবার দিশা নিলয়কে থাপ্পড় মেরে দিল। নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আফজাল সাহেব হাঁপাতে হাঁপাতে বলল, কে এই ছেলেটা? ওকে চিনতে পারছেন না? ও আপনার জম, যাকে ছোটবেলায় ইতিম করেছিলেন। এটাতে থামেননি, গুন্ডা ভাড়া করেছিলেন মেরে ফেলার জন্য। ও নিলয়। ও বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছি, তোর মতো জানোয়ারকে খুন করার জন্য। ছোটবেলায় বেঁচে গেলে কি হবে? এখন ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওকে আমি দেখে নেব। মুখ সামলে কথা বলবেন। বাড়ি থেকে বের হবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? রিয়াদ, শেষবারের মতো বলছি, চলো আমার সাথে। সিকিউরিটি কোথায়? এসব আজে বাজে লোক বাড়িতে ঢুকে কি করে? আজকে এই অপমানের বদলা আমি নিবই, কথাটা মনে রাখবে। নিলয় সোফায় বসে আছে, পাশে তানিয়া। ভেতরটা এখনো কেমন কেমন করছে তার। পার্টির গেস্টরা সবাই নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। তুই এটা কেন করতে গেলি? ওকে তুমি কেন আটকাতে গেলে? ও কি ভুল কিছু করেছে? এসব বাদ দে এখন, সবাই সবকিছু ভুলে এনজয় কর। কাজী সাহেব কই গেলেন? নিলয়কে বসে থাকতে দেখে দিশা কাছে আসলো। কিরে, রাগ করেছিস? এই ভাই। না, রাগ করতে যাব কেন? আমি কি তোকে একটু শাসন করতে পারি না? চলো, কাজী সাহেব বসে আছেন। না, আমার কিউট ভাইয়ের রাগ না ভাঙা পর্যন্ত বিয়ে করব না। আমি তো রাগ করিই নি। আর এখন যদি বিয়ে না করো, রিয়াদ ভাই হার্ট অ্যাটাক করবে। সবাই তার কথা শুনে হেসে ফেলল। দিশার বিয়ে হয়ে যাচ্ছে। কাজী সাহেব কবুল বলতে বলছে। তানিয়া তার পাশেই দাঁড়িয়ে। চলো আজকেই বিয়ে করে ফেলি। সব কথা চুপচাপ দাঁড়িয়ে থাক। তোমার কি বিয়ে দেখে একটু মনে ইচ্ছে জাগছে না? অবশ্যই, চল তাহলে। এই না না, আমি এখনো পিচ্ছি। তোমার দৌড়ে আমি বুঝে গেছি। আর কি বললি পিচ্ছি? আজ বিয়ে দিলে কাল 3 বাচ্চার বাবা হয়ে যাবি। কি বলো? আমার এত পাওয়ার? একদিনেই তুমি 3 বেবির আম্মু হয়ে যাবা? তোর সাথে কথা বলাটাই বেকার। বিয়ে হয়ে গেল দিশার। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। নিলয়, ছোট আপু আর তানিয়া বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছে পাওনা বুঝে নিতে। রিয়াদ আসলো।
কি হলো, তোমরা এখানে কেন? এই কি বলে, আমাদের পাওনা না দিয়েই ঢুকে যাবা? সব আছে, কাল সকালে দেব। ওটা হবে না দুলাভাই। ঠিক আছে, আনছি। তারা তাদের পাওনা বুঝে নিয়ে রুমের দিকে হাঁটতে আরম্ভ করলো। তাহলে আমি এখন আসি আপু? না, তুমি এত রাতে একা বাসায় যাবা? বাদ দাও, আন্টিও চলে গেছে, কাল সকালে যাবা। নিলয়ের পাশের রুমটাতেও খালি, ওখানেই থাকো। বলেই তিশা চলে গেল। তানিয়া ওর রুমে যাওয়ার বদলে নিলয়ের রুমে ঢুকে গেল। আমি খুবই ক্লান্ত, রুমে গিয়ে রেস্ট নাও, আর আমাকেও রেস্ট নিতে দাও। তো আমি কি তোকে ডিস্টার্ব করছি নাকি? চুপচাপ শুয়ে থাক। তার মানে কি তুমি তোমার রুমে যাও? তো আমি এখন কোথায়? বিয়ের পরে যেটা আমার হবে সেটাতে এখন থেকেই আমার রাজত্ব শুরু করে দিব। নিলয় বুঝলো এই পাগলের সাথে কথা বলে লাভ নাই, তাই শুয়ে পড়ল। ওদিকে রিয়াদ ভাইও বাসর ঘরে ঢুকছে না, জানি কি করছে তার যে বোন, বেচারাকে হয়তো সারা রাত কান ধরিয়ে রেখে দিবে। নিলয় চুপচাপ শুয়ে আছে। হঠাৎ করেই তানিয়া নিলয়ের মাথায় হাত বুলাতে লাগলো। অসাধারণ লাগছে, তাই চোখ বুজে শুয়ে রইল নিলয়। তোরে একটু জড়িয়ে ধরি প্লিজ প্লিজ। তানিয়া নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রইল। তুমি কি জানো পাখি কেন ডাকে? তোমার ঘুম ভাঙবে বলে। তুমি কি জানো ফুল কেন ফুটে? তুমি দেখবে বলে। তুমি কি জানো আকাশ কেন কাঁদে? তোমার মন খারাপ বলে। তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন? তুমি খুব ভালো বলে। তুমি কি জানো তুমি এত ভালো কেন? আমি ভালোবাসি বলে। এত ভালোবাসো কেন? জানি না, আমি তোকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না। তুই আমাকে কতটা ভালোবাসিস? যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশে তারা আছে যত। ওমা তাই? আমার কিউট জামাইটা। আমার বউটা। তোর টি শার্টটা খোল। আবার শুরু করেছো? আমি কিন্তু এখন পাশের রুমে চলে যাচ্ছি। পা ভেঙে রেখে দিব। এসবের মানে কি? খুলতে বলছি। তানিয়া টেনে টি শার্টটা খুলে ফেললো। নিলয় খালি গায়ে শুয়ে আছে, কেমন যেন লাগছে ওর, তাই উল্টো ঘুরে গেল। এদিকে ঘুর না প্লিজ। দেখো আমরা যে এক রুমে আছি এটাই অন্যায়, আর এরকম অবস্থায় কেউ দেখলে কি হবে বলো তো? এত রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ দেখলেই কি? নিলয় টেনে ওর দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরল। তানিয়া নিলয়ের খালি বুকে কিস করেই যাচ্ছে। এইরকম আর কিছুক্ষণ হলে নিলয় নিজেকে কন্ট্রোল করতে পারবে না। নিঃশ্বাসটাও ভারী হয়ে আসছে ওর, হার্টবিটও ক্রমশ বেড়ে যাচ্ছে। তোর কোন জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে জানিস? কি? তোর এই সততা। এতক্ষণ অন্য কোনো ছেলে হলে কি না কি করে ফেলতো, কিন্তু আমি নিজেকে তোর কাছে সঁপে দিতে চাইলেও তুই আরামভাবে আমাকে কাছে পেতে চাস না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি তোমার মনটাকে, তোমার দেহটাকে না। কারোর মনে জায়গা করে নিলে দেহটা এমনিতেই পাওয়া যায়, কিন্তু মনে জায়গা করতে না পারলে দেহটা পেয়ে কোনো লাভ নাই। ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টুমি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা, ভালোবাসা নয় ভোগ করা। আমার পিছিটা কত বড় হয়ে গেছে, এত গুছিয়ে কথা বলতে শিখেছ। সত্যি বলছি, প্রতিটা দিন সময় গুনতে থাকি কখন তোকে কাছে পাবো। কি আছে তোর মাঝে বুঝি না, শুধু অনন্তকাল তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে সারা জীবন তোকে দেখি। কি অদ্ভুত ভালোবাসা, কি অদ্ভুত সম্পর্ক। সবকিছু ভুলে যায় যখন তোর ওই মায়া ভরা মুখের দিকে তাকাই। আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে। তোমার জন্য হয়তো আমি পৃথিবীর সব সুখ এনে দিতে পারবো না, কিন্তু এটা পারবো যে তোমায় সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজেও পাবে না। অপেক্ষা কর প্রিয়, কোনো কিছুই সময়ের আগে পাওয়া উচিত না, কারণ সময়ের আগে যাই পাবে তা অকালেই ঝরে যাবে। আচ্ছা তাহলে তুই ঘুমা, আমি পাশের রুমে আছি। পরদিন সকাল, আর সকাল সকাল ঘুমটা ভেঙে গেল নিলয়ের, তাই ফ্রেশ হয়ে পাশের রুমটাতে একটু উকি দিল। পুরো বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে মুখের উপরে অবাধ্য চুলগুলো লেপ্টে আছে। ইচ্ছা করছে গিয়ে সরিয়ে দিতে। রুমে ঢুকে ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। এত তাকাস না, নজর লাগবে। তুমি জেগে আছো আর এতক্ষণ ধরে অভিনয় করছিলে? দেখছিলাম আমার রাজকুমার কি করে। ওকে, ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নিচে যাই। এদিকে মুখটা একটু আন। নিলয়ের গালে কিস করে বসলো নিলয়। গালে হাতাতে হাতাতে নিচে চলে গেল। দিশা কিচেনে কি জানি একটা করছে।
আপু কি হলো, তুমি কিচেনে কেন? চা বানাচ্ছিলাম, তুই খাবি? দিলে মন্দ হয় না। বস, আমি দিচ্ছি। নিলয় আর দিশা সোফায় বসে চা খাচ্ছে। নিলয়, কালকে যেটা করলি সেটা একদম ঠিক হয়নি। তুই এখনো ছোট ভাই, লোকটাকে চিনিস না কতটা ভয়ঙ্কর। এখন তোর যদি কোনো ক্ষতি করে তাহলে আমি তিশাকে নিয়ে কি বাঁচবো? তাহলে তোমার কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে থাকবো? তুমি না বললে প্রতিশোধ নিবে? সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে ভাই। ওই লোকটা এখন সব দিক থেকে আমাদের চেয়ে শক্তিশালী, তাই যা করার ভেবে চিন্তে করতে হবে। ওকে যদি রাস্তায় না নামাইছি, আমার নামও দিশা নয়। কাকে খুন করবেন ভাবি সাহেবা? কি বললি? রিয়াদ ভাই যেহেতু আমাদের চাচাতো ভাই, সেহেতু ভাইয়ের বউ তো ভাবিই হবে, তাই না নিলয়? আমি এসবের মধ্যে নাই। একটা মাইর দিব। আমি সব সময় তোদের ছায়া হয়েই থাকতে চাই। আমাকে সেই ছায়ার নিচে একটু জায়গা দিবেন প্লিজ। সবাই রিয়াদের ইনোসেন্ট ফেস থেকে হেসে উঠল। কেন দুলা ভাই, কালকে কি আপু তোমাকে আর দেয় নাই? ছায়া তো দূরে থাকা অক্সিজেনই দেয় নাই, সুজা সোফায়। বলো কি ভাই, এটা তো ভারী অন্যায় হয়েছে। এটা করতে পারলে আপু? দিশা নিলয়ের দিকে বড় বড় চোখ করে তাকাতেই নিলয় মুখ বন্ধ করে ফেলল। নিলয় যা, তানিয়াকে ডেকে নিয়ে আয়, ব্রেকফাস্ট করবে তো। ওকে আপু। এই বলে নিলয় ওর রুমে চলে আসলো। কিন্তু কই গেল মেয়েটা? একটু পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। চুল ঝাড়তে ঝাড়তে নিলয় পুরোই ঘরে চলে গেল। মারাত্মক সুন্দর লাগছে। সে হাঁ করে তাকিয়ে আছে। ওরকম হাঁ করলে মাছি সবগুলো মুখে ঢুকে যাবে। ওর কথা বাস্তবে ফিরল নিলয়। লাফ দিয়ে গিয়ে জড়িয়ে ধরে ওর ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। কি ব্যাপার, আজ একটু বেশি রোমান্টিক মনে হচ্ছে। তোমার এই স্নিগ্ধ চুলে আমার ডুবে যেতে ইচ্ছে করছে। তো আমি না করেছি না কি? কিরে ভাই, তানিয়া ওঠেনি? নিচে থেকে আপুর চিৎকার শুনে ওকে ছেড়ে দিয়ে নিচে চলে আসে নিলয়। সকালে নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আর তানিয়া ওর বাসায় চলে গেল। আজ থেকে রিয়াদ ভাই নিলয়ের অফিসেই জয়েন করবে, তাই নিলয়ও তাদের সাথেই গেল। অফিসে পৌঁছাতেই সবাই দিশা আর রিয়াদকে শুভেচ্ছা জানালো। নিলয় কিছুক্ষণ বসে বড় আপুর কেবিনে গেল। আপা একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা ভাই, বল। আমার না কিছু টাকা লাগবে। এই কথা বলতে এত সংকোচ? আমাদের সবকিছুই তো তোর, যত টাকা ইচ্ছে নিয়ে যা, ম্যানেজারকে বলে দিচ্ছি। জিজ্ঞেস করবে না টাকা দিয়ে কি করব? আমি আমার ভাইকে পুরোপুরি বিশ্বাস করি। আমি জানি তুই এই টাকাটা খারাপ কাজে ব্যবহার করবি না। আর তোর টাকা তোর যেভাবে ইচ্ছে খরচ কর। আসলে আপু, আমার আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। আমি তাদের সাথে দেখা করতে যেতে চাই। তা কতদিন থাকবি? মুখটা একটু মলিন করে কথাটা বলল দিশা। মন খারাপ করো না, 2-3 দিন পর চলে আসবো। তোমরাও চলো আমার সাথে। আমাদের তো এখন কাজ আছে। আচ্ছা, কথা দিলাম পরের বার 100% যাব। তাহলে কি আমি একা যাব? তিশাকে বলে দেখ। নিলয়ও ছোট আপুর কাছে চলে গেল। আপু চলো আমার সাথে আব্বু আম্মুর সাথে দেখা করে ঘুরে আসবো। সরি রে, আমরা অফিসের কাজ নিয়ে খুব বিজি। দূর, ভালো লাগে না, আমি বাড়ি যাচ্ছি বলেই বাসায় চলে আসলাম মন খারাপ করে। দুপুরে সবাই বাড়ি ফিরে আসলো। নিলয় মনে হয় রাগ করেছে, ওর সাথে কেউ যেতে চাচ্ছে না। কিরে যাই বলতো? আচ্ছা, এক কাজ করি, তানিয়াকে বলে দেখি, ও যেতে চাইলে আন্টিকে বলে দুজনকে পাঠিয়ে দিব। মন খারাপ করে কিছু দরকারি জিনিসপত্র গুছিয়ে নিল নিলয়। পরদিন সকালেই রওনা দিবে নিলয়। সকাল সকাল বেরোতে হবে, কিছু কেনাকাটাও করে তারপর বাড়ি যাবে। সকালে নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল আজকে। সে নিজেই গাড়ি ড্রাইভ করবে সিদ্ধান্ত নিল। ওমা, এ কি! গিয়ে দেখে তার আগেই তানিয়া গাড়িতে বসে আছে। তুমি কোথায় যাবে? কেন তোর সাথে? দিশা আপুই তো বললো তুই নাকি একা যাবি না বলে মন খারাপ করে বসে আছিস, তাই তোর সাথে যেতে বললো। নিলয় দৌড়ে ঘরে ঢুকে আপুকে থ্যাঙ্কস বলে গাড়ি ড্রাইভ করা শুরু করলো। আর চোখে তাকিয়ে দেখলো তানিয়া আনমনে বাইরের প্রকৃতি দেখছে। তুমি যে দৌড়ে আমার সাথে চলে এলে, ওখানে কিন্তু এখানকার মতো সুযোগ সুবিধা নেই। সমস্যা হবে না তো? তুই আমাকে জাহান্নামে নিয়ে গেলে আমি সেখানে যেতেও রাজি। তার হাতটা জড়িয়ে ধরে বসে রইল তানিয়া। নিলয় গাড়িতে উঠলেই তার পছন্দের একটা গান বাজায়। সত্যি বলতে বাস্তব জীবনেও সে মাত্র ওই একটা গানই পছন্দ করে। যদিও গানটা রোম্যান্টিক না, তবুও ভালো লাগে। অনুপমের সেই আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এখনও তার ব্যতিক্রম হলো না। নিলয় গানটা ছাড়তেই তানিয়া কেমন করে যেন থাকলো। তুই আসলেই একটা আনরোম্যান্টিক ছেলে। এরকম একটা মুহূর্তে এসব গান কেউ বাজায়? কেউ না বাজালেও আমি বাজাই, কারণ
এই গান ছাড়া আমার আর কোনো ফেভারিট গান নাই। আচ্ছা যা তাহলে এটাই শুনি। আমার পিচ্ছির যেটা পছন্দ সেটা আমারও পছন্দ। এভাবে প্রায় ৪৫ মিনিট যাওয়ার পর গাড়ি থামলো। নিলয় তাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা বাজার আছে, ওখানেই থামালো। নেমে হাঁটা শুরু করলো। কোথা থেকে একটা মেয়ে এসে নিলয়কে জড়িয়ে ধরলো। তানিয়া তো পুরোই অবাক। নিলয় তাকিয়ে দেখে তাদের পাশের বাড়ির কেয়া। কি নিলয়, তুই কোথায়? আমি অনেক দিন থেকে ফোনে ট্রাই করছি। আমি তো সিম পাল্টে ফেলেছি। কেমন আছো? ভালো। এই আপুটা কে? নিলয় বলার আগেই তানিয়া বলে উঠল, হ্যালো আপু, আমি তানিয়া, নিলয়ের হবু স্ত্রী। ছোটবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। নিলয়, মেয়েটা কি বলে? নিলয় লক্ষ্য করলো কেয়ার মুখটা মলিন হয়ে গেছে। অপরদিকে তানিয়া তার মুখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় ভয়ে ঢোক গিলে বলল, ও যেটা বলছে ওটাই। আচ্ছা আপু, ভালো থাকেন, আমরা একটু শপিং করব। বলেই তাকে টানতে টানতে দূরে নিয়ে আসলো নিলয়কে। নিলয় দেখলো কেয়া ওখানেই ঠায় দাঁড়িয়ে আছে। তানিয়া নিলয়ের কলারটা চেপে ধরে, কি হলো, এরকম করছো কেন? বেশ করেছি, আজ তোকে খুন করে ফেলবো। ওই মেয়েটা তোকে জড়িয়ে ধরলো কেন? আর মেয়েটা কে বলতো? আরে মেয়েটা আমার পাশের বাড়ির, আমার এক ব্যাচ জুনিয়র। তাই বলে জড়িয়ে ধরবে? আজ সারাদিন তুই আমার সাথে কোনো কথা বলবি না, আর এটাই তোর শাস্তি। কি বলো, এসব আমি কি ইচ্ছে করে করছি নাকি? তানিয়া চুপ করেই রইল। নিলয় বুঝলো এর সাথে কথা বলে লাভ নাই, তাই শপিং করা শুরু করলো। ও শুধু চুপচাপ তার সাথেই হাঁটছে। নিলয় অনেক কিছু জিজ্ঞাসা করলো, কিন্তু কোনো উত্তর দিল না। গ্রাম্য এলাকার বাজার সত্যিই অসাধারণ। তার শৈশব কেটেছে এই এলাকায়, তাই ওকে নিয়ে অনেক জিনিস কিনলো। গ্রামের নারীদের হাতে বোনা তাঁতের একটা নীল শাড়িও কিনলো, সাথে নীল চুড়ি। তানিয়া মুখে কিছুটা খুশির ঝলক দেখলো। তখন মাথায় ওর একটা দুষ্টু বুদ্ধি আসলো। ওকে অবাক করে দিয়ে নিলয় ওগুলো প্যাকিং করে হাঁটা শুরু করলো। বাজারের পাশে বসা গরম গরম পেঁয়াজু আর নানান রকম খাবারের দোকান। সত্যি এই কয়দিন মিস করেছে সে এইগুলো, তাই ওকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিল। আবারও গাড়িতে উঠল। তানিয়া মন খারাপ করে বসে আছে। নিলয় মুচকি হেসে গাড়ি ড্রাইভ করছে। প্রায় ৩০ মিনিট পর পৌঁছে গেল ওরা। দরজায় নখ দিতেই তার আম্মু দরজা খুলে দিল। নিলয়কে দেখে টান দিয়ে জড়িয়ে ধরলো তার আম্মু। কি আম্মু, কেমন সারপ্রাইজ দিলাম? এটা আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। দাঁড়া, তোর আব্বুকে ডেকে নিয়ে আসি। অনেকদিন পর সেই চেনা ঘর, সেই চেনা বাড়ি, যেখানে সে তার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটিয়েছে। আব্বু এসে নিলয়কে জড়িয়ে ধরে প্রায় কান্নাই করে দিল। শুধু কি আমাকে আপ্যায়ন করবে? ওকেও ঘরে নিয়ে যাও। তার কথা শুনে সবাই তানিয়ার দিকে খেয়াল করলো। একসময় ঘরে আসো। তোমার আম্মু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। ছেলে পেয়ে তো আমাকে ভুলে গেছেন। কি যে বলো না মা, তোমাকে ভুলতে যাবো কেন? নিলয় গাড়ি থেকে সবগুলো ব্যাগ বের করে এনে তার আম্মুকে দিয়ে দিল, শুধু ওই প্যাকেটটা ছাড়া। তানিয়া দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইল। আচ্ছা, এখন রুমে যা, অনেক দূর থেকে এসেছিস। ফ্রেশ হয়ে রেস্ট নে। আর তানিয়া মা, তুমি আমার সাথে এসো। নিলয় রুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা বিশ্রাম নিল। একটু পর তার আম্মু আসলো দুপুরের খাওয়ার জন্য ডাকতে। সে জানতো তার আম্মু তার সব পছন্দের খাবার রান্না করবে। সে খেয়ে তার আব্বু আম্মুর সাথে অনেক গল্প করলো। বিকালে তানিয়াকে ডেকে রুমে নিয়ে আসলো। তানিয়াও চুপচাপ দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবু, সরি বললাম তো, আর জীবনে কোনো মেয়ের সাথে কথা বলবো না, কান ধরছি। তানিয়া তার মুখের দিকে তাকিয়ে আছে। নিলয় হেসে বলল, খবরদার এভাবে হাসবি না, তোর ওই হাসি দেখলে আমি রাগ করে থাকতে পারি না। আচ্ছা এই প্যাকেটটা নাও, এগুলো পরে আসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। ওকে, 2 মিনিট ওয়েট কর, আমি 5 মিনিটে আসছি। একটু পর ও রেডি হয়ে আসলো। নীল শাড়িটাতে বেশ মায়াবী, একদম নীল পরীর মতো লাগছে। নিলয় হাঁ করে তাকিয়ে রইল। কি রে, হাঁ করে তাকিয়ে থাকবি নাকি যাবি? নিলয় পরন্ত বিকেলে প্রিয় মানুষটার হাত ধরে হাঁটছে। তাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট হাঁটলে একটা নদী আছে। আগে তার যখনই মন খারাপ হতো ঠিক তখনই সেখানে চলে যেত। নদীর কূল ঘেঁষে সন্ধ্যায় সূর্যাস্ত দেখলে তার মন ভালো হয়ে যায়। আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। কি সুন্দর জায়গা। আগে আমার যখনই মন খারাপ হতো ঠিক তখনই আমি এখানে চলে আসতাম। তো আজকে কিসের জন্য মন খারাপ? আজকে মন বেশি ভালো, তাই আসছি। ওই, আমি নৌকায় উঠবো। না, আমি উঠবো না। কেন? আমার ভয় করে যদি পড়ে যাই। তুই সাঁতার জানোস না? না। পড়বি না, চল।
আমি উঠবো। নিলয় ভয়ে ভয়ে উঠল নৌকায়। সে জীবনে প্রথম নৌকায় উঠেছে। অনেক ভালো লাগছে তার, সাথে কিছুটা ভয়, অদ্ভুত একটা ফিলিংস। সূর্য প্রায় ডুবু ডুবু, আকাশটা লালচে রং ধারণ করেছে। নৌকা থেকে নেমে পাশে একটা টঙের দোকান থেকে 2 কাপ চা নিল। নদীর পাশে বসে প্রিয় মানুষটার সাথে চায়ের চুমুক সত্যি অসাধারণ। এই ফিলিংসটা তারাই উপলব্ধি করতে পারবে যারা একমাত্র বুঝতে পারবেন। ভালোবেসে এই মন, তোকে চাই সারাক্ষণ। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাজে। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন। তোকে অনেক ভালোবাসি, তোর দেওয়া এই বিকালের স্বাদ আমি জীবন মরণ সবসময় মনে রাখবো। মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো। হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো। স্বপ্নগুলো দিলাম তাতে, আরও দিলাম আশা। মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। তোমার হাতে রেখে হাত আমি সারা জীবন কাটাতে চাই। অন্ধকার হয়ে যাচ্ছে, চল বাড়ি ফিরে যাই। চলো। নিলয় একটা রিক্সা ডেকে আনলো। এরপর দুজনে রিক্সায় উঠে বাড়িতে পৌঁছালো। মানুষের বয়স যখন হয় 15 কি 16 বছর, তখন থেকেই মানুষের মনে একটা আশা বাঁধতে থাকে যে আমরা জীবনে কেউ কি কখনো আসবে না, কেউ কি তার স্বপ্নে আমাকে দেখবে না। এই সময়টাতে মানুষ আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকে। জানি না কার কেমন মনে হয়, তবে আমার কাছে এটাই জীবনের সবচেয়ে সুন্দর সময়। তবে এই সময়টাতে মানুষ ভালোবাসার স্বাদ নিতে ভুল পথে বা বাড়ানো শুরু করে। তাদের উদ্দেশ্যে বলছি, ভালোবাসা খুঁজে পেতে পথ হারাতে বেড়াবেন না। প্রকৃতির সময় মতো আপনাকে ভালোবাসার পথ দেখিয়ে দেবে। কি রে, কি এত ভাবছিস? কিছু না। ওদিকে আফজাল সাহেব তার একটা কর্মচারীকে লাগিয়ে রেখেছে নিলয়ের উপরে সবসময় নজর রাখার জন্য। স্যার, একটা খবর দেওয়ার জন্য কল করেছি। কি খবর? নিলয় আজকে সে যেখানে বড় হয়েছে সেখানে গেছে, সাথে শুধু একটা মেয়ে। আমাদের উচিত সুযোগটাকে কাজে লাগানো। অবশ্যই। আমার অপমানের বদলা আমি নেবই। ব্যবস্থা করো যাতে ও ওখান থেকে বেঁচে ফিরতে না পারে। ওকে স্যার। এখন দেখবো তুই কিভাবে আমার হাত থেকে বাঁচতে পারিস। হা হা হা। তানিয়া আর নিলয় বাসায় ফিরল। বাসায় ফিরে তার আব্বু আম্মুর সাথে গল্প করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে আপুকে কল করলো। ভাই তুই কেমন আছিস? ভালো। রাতে ডিনার করেছো? তুই করেছিস? ছোট আপু কোথায়? ও শুয়ে পড়েছে, কথা বলবি? না, ঘুমুক। আচ্ছা, ভালো থেকো। খুব সাবধানে চলাফেরা করবি আর তাড়াতাড়ি চলে আসিস, আমরা তোকে মিস করছি। এভাবে ঘুরে ফিরে প্রায় 7 দিন কেটে গেল। রেডি হচ্ছে ফিরে যাওয়ার জন্য। মনটা খারাপ হয়ে গেল তার। চলে আসার সময় আব্বু আম্মু দুজনেই কান্না করছে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। গ্রামের রাস্তা পেরিয়ে যখন ওরা রোডে উঠলো, হঠাৎ করেই গাড়ির জানলা ভেদ করে কিছু একটা তার বুকে লাগলো। নিলয়ের নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। হাত দিয়ে দেখলো রক্তের সাদা শার্টটা লাল হয়ে গেছে। শেষবার তানিয়ার দিকে তাকালো। তানিয়া চিৎকার দিয়ে উঠল। বুঝতে পারলো সময় হয়তো খুবই কম, তাই ওর হাতটা শক্ত করে ধরল। নিলয়, কিচ্ছু হবে না। নিলয়, কথা বল প্লিজ। নিলয়। তাড়াতাড়ি ফোন বের করে তানিয়া দিশাকে কল করলো। কিরে তানিয়া, কি হয়েছে? আপু, নিলয়কে কারা জানি। তুমি কান্না করছো কেন? আর ভাইয়ের কি হয়েছে? নিলয়কে কারা জানি গুলি করছে। কি বলছো তোমরা? এখন কোথায়? তানিয়া জায়গার নাম বলে ওকে সরিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করা শুরু করলো। তার ওড়না দিয়ে ক্ষত জায়গাটা বেঁধে রেখেছে। এরপরেও রক্ত ঝরছে। তানিয়া তাকাতে পারছে না, চোখ দুটো ভরে আসছে ওর। তাড়াতাড়ি একটা হসপিটালে নিয়ে গেল। ডাক্তার এমার্জেন্সিতে নিয়ে গেল ওকে। তানিয়া বসে শুধু আল্লাহকে ডাকছিল। একটু পর আপুরা, রিয়াদ ভাই সবাই চলে আসলো। তিশা তো কান্না করতে করতে প্রায় বেহুশ। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, আমার ভাই কি হয়েছে? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন ম্যাডাম, ওনার ঠিক বুকের ওপর আঘাত লাগছে, যার জন্য বিশাল একটা ক্ষতি হয়েছে। অনেক রক্ত বের হয়েছে। এখন তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। তানিয়া দৌড়ে গিয়ে বলল, আমার বি নেগেটিভ, আমি রক্ত দিব। ওকে, আসুন আমার সাথে। আমার পাশের সিটে শুয়ে আছে নিথর পড়ে থাকা প্রিয় মানুষের দেহটা। মনে হচ্ছে যেন কেউ আমার বুকের উপর পাহাড় উঠিয়ে দিয়েছে। ব্লাড ট্রান্সফারের পর আমি গিয়ে কাছে বসলাম। শক্ত করে হাতটা ধরে বসে রইলাম। জানি না কতক্ষণ ছিলাম। একটা নার্সের ডাকে হুঁশ ফিরল।
ম্যাম, আপনাকে বাইরে যেতে হবে, ওনাকে ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। আবারও অপারেশনের কথা শুনে বুকটা ধুকধুক করে উঠল তানিয়ার। বাইরে গিয়ে আপুদের সাথে বসলো। তাদের অবস্থা খুব খারাপ। ডাক্তার অপারেশন নিয়ে গেল। চুপ করে সবাই অপারেশন থিয়েটারের দরজার বাতির দিকে তাকিয়ে আছে। সময় যদি যায় রে থেমে, মন কি আর যায় রে বয়ে, হৃদয় যদি দেয় রে কেঁদে, দুচোখ কি আর সহে। প্রায় 2 ঘন্টা পরে ডাক্তার বের হলো। দেখুন ম্যাডাম, পরপর 2বার অপারেশন করায় ওনার অবস্থা খুবই খারাপ। যদি 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তাহলে আমাদের কিছু করার থাকবে না। তানিয়া ডাক্তারের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। বড় আপুকে জড়িয়ে বসে আছে তানিয়া। তানিয়া, তুই বাড়িতে যা, রেস্ট নে, আমরা এখানে আছি। অসম্ভব, আমি কোথাও যাব না। নিলয়ের কিছু হলে আমি বাঁচবো না আপু। খুব ভালোবাসিস না রে আমার ভাইয়াটাকে? আমার জীবনের চেয়েও বেশি। ওর যদি কিছু হয় আমি সুইসাইড করব। কিচ্ছু হবে না, আমাদের সবার জন্য ওরে ফিরে আসতে হবে। এক একজন করে সবাই দেখে আসছে ওকে। সবার শেষে তানিয়া গেল। মুখের মধ্যে অক্সিজেন মাস্ক, সমস্ত বুকটা ব্যান্ডেজ করা। এই অবস্থায় দেখে তানিয়া নিজেকে সামলাতে পারল না, মাথা ঘুরে পড়ে গেল। একটা নার্স এসে ধরে উঠল ওকে। জীবন মানে কিছু সময় সুখের সাগরে ভাসা, আবার কখনো বা দুঃখের সাগরে হারিয়ে যাওয়া। নেই কোনো একান্ত ঠিকানা। তানিয়া এখন দুঃখের এক অজানা সমুদ্রে ভাসছে। সত্যি বলতে নিজেকে হারিয়ে ফেলেছে অজানা এক অন্ধকারে। তানিয়া পাশে গিয়ে বসলো। অপেক্ষায় আছে কখনো চোখ মেলে তাকাবে, কখন তার মিষ্টি কণ্ঠে তাকে ডাকবে। এই অপেক্ষার প্রহর কখনো যে শেষ হবে। তানিয়া ওর হাতে জড়িয়ে মাথা নিচের দিকে শুয়ে আছে। 20 মিনিট পর হঠাৎ ওর হাতটা মনে হলো নড়ল। তানিয়া লাফ দিয়ে উঠল, কিন্তু না, ওর কোনো রেসপন্স নেই। মনের ভুল ভাবল তানিয়া। এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট পর আবার ওর হাতটা একটু নড়ল। এবার তানিয়া শিওর হলো। দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। আলহামদুলিল্লাহ, ওনার নার্ভগুলো আস্তে আস্তে কাজ করছে। আশা করা যায় জ্ঞান ফিরবে। তানিয়া নিজের অজান্তেই চোখের কোণে জল চলে আসলো। আপুকে জড়িয়ে ধরল। ছোট আপু তো প্রায় পাগলের মতো করছিল। প্রায় 3 ঘন্টা পর ডাক্তার এসে জানালো ওর জ্ঞান ফিরছে, কিন্তু কথা বলতে পারবে না। 2-3 দিন গেলে আস্তে আস্তে স্বাভাবিক হবে। বুকে আঘাত লাগার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। এক একজন করে দেখা করতে পারবেন, কিন্তু আপুরা দুজনেই ঢুকে গেল। নিলয় ভাই কেমন আছে এখন? এতক্ষণ মনে হচ্ছিল আমি কোনো এক অজানা অন্ধকারে ছিলাম। বুকের দিকটা ব্যান্ডেজ দেখে মনে পড়তে লাগলো সবকিছু। সামনে আপুর কথা শুনে জবাব দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কেন জানি ভেতর থেকে সাউন্ড বের হচ্ছে না। ইশারায় বললাম ভালো, কিন্তু মনের মধ্যে অজানা এক ভয় কাজ করছে। আমি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তানিয়া কোথায়? ওকে ওই লোকগুলো কিছু করেনি তো? ছোট আপু এসে জড়িয়ে ধরল। ভাই, তোর কোথায় কষ্ট হচ্ছে বল? নিলয় আপুকে ইশারায় শান্ত হতে বলল। দুজনেই মুখ দেখে মনে হচ্ছে নির্ঘুম কাটিয়েছে অনেক দিন। মুখগুলো শুকিয়ে গেছে। তিশা, চল, অনেকক্ষণ হলো তো, তানিয়া অপেক্ষা করছে। ওদের মুখে তানিয়ার নামটা শুনে কিছুটা মনকে শান্ত করলো। নিলয় তার মানে ওর কিছু হয় নাই। নিলয়ের চোখের দিকে তাকিয়ে বড় আপু রহস্যময় একটা হাসি দিয়ে বেরিয়ে গেল। এই হাসির কারণ বুঝতে পারল না। ওরা চলে যেতেই তানিয়া রুমে প্রবেশ করলো। চেনাই যাচ্ছে না তার মায়াবতীকে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখগুলো ফুলে গেছে। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণের মধ্যে অবাধ্য নোনা জল এসে ভিড় করেছে। এই জলের কারণ জানে না নিলয়। হয়তো দুঃখের নয়নে, নয়তো সুখের। কি রে, কেমন লাগছে এখন? কথা বলতে পারছে না তানিয়া, আওয়াজ জড়িয়ে যাচ্ছে। নিলয় বুঝতে পারছে কান্না চেপে রেখেছে। মিথ্যা হাসি মুখে এনে কথা বলার চেষ্টা করছে। নিলয় মুচকি হাসি দিয়ে ইশারায় ভালো আছে বলল। দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরল। এবার আর নিজের কান্না চেপে রাখতে পারল না। হাউ মাউ করে কেঁদে দিল তানিয়া। তোর এই হাসিটার অপেক্ষায় আমি গভীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। সত্যি বলছি, তোর কিছু হলে আমি বাঁচতে পারতাম না। নিলয়ও আর থাকতে পারল না। তার মায়াবতীকে কাছে পেয়ে চোখের বাঁধ ভেঙে অজর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। ইচ্ছা করলেও মুখ দিয়ে কথা বলে ওকে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। হয়তো তার চোখের জলগুলো তারই বহিঃপ্রকাশ। নিলয়, তুই আমাকে ছেড়ে যাস না, আমি মরে যাব। নিলয় তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। 2 দিন থাকার পর তাকে বাড়িতে নিয়ে আসা হলো। এখন দাঁড়াতে পারে না। এই 2 দিন তানিয়া ও আপুরা নিলয়কে সব সময় নজরদারি করেছে।
বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নিলয় রাতের খাবার খেয়ে ওষুধ খেয়ে নিল। ওষুধের মধ্যেই ঘুমের ওষুধ ছিল, তাই ঘুমিয়ে পড়ল। কি তানিয়া রানী, আমার ভাইটা কি জাদু করেছে যে এমন পাগল হলে? জানি না আপু, মনে হয় কোনো এক ভয়ঙ্কর জাদু করছে। আমি ওকে একটু সময় না দেখলে পাগল হয়ে যাই। তাহলে তো আন্টিকে বলে পার্মানেন্ট তোমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তো আমি কি নিষেধ করছি নাকি? এ কিরকম মেয়ে রে বাবা, সারা জীবন শুনলাম মেয়েরা বিয়ের কথা শুনলে লজ্জায় কথা বলতে পারে না, আর এ দেখি নিজের বিয়ের আলোচনা নিজেই করছে। এই তুমি চুপ করবে? দিলে তো মেয়েটার মন খারাপ করে। আরে আমি তো ফান করছি, আমি না থাকলে কাজী ডাকবে কে? তাহলে তো কালকেই কাজিরিকে বিয়ে করিয়ে দিতে হবে। দূর আপু, কি যে বলো না। ওমা, মেয়েদি কি লজ্জাও পায়? আমার কত স্বপ্ন নিলয়কে বিয়ে করব বিরাট অনুষ্ঠান করে। ও সব পরে হবে, আগে বিয়েটা হোক, তারপর নিলয় সুস্থ হলে বিরাট আয়োজন করবি। তাইলে আমি রাজি। কিন্তু আন্টি কি রাজি হবে? আম্মু সব জানে, আমার জীবনের বেস্ট ফ্রেন্ড আমার আম্মু। আমি সব কথা আম্মুকে বলি। তাহলে তো আর কোনো সমস্যা নেই, বর বউ রাজি, এখনই ডাকি কাজী। তবে তোমাদের ট্যালেন্ট আছে বলতে হবে। তোরা আমাদের সামনে প্রেম ভালোবাসার খেলা করছিলি, আর আমরা বুঝতে পারলাম না। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন যে যার রুমে যাও, গিয়ে শুয়ে পড়ো। দুলা ভাইয়ের দেখি আর তর্স হয়েছে না। কথাটা মন্দ বলনি শালিকা। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? কার সামনে কি বলতে হয় সেটাও জানো না? আমি কোথায় থাকবো? কেন এতদিন যেখানে থাকতে সেখানে, আমার ভাইয়ের বুকে? ধরু আপু, কি সব বলো? আমার অনেক ঘুম পাচ্ছে ভাবি সাহেবা, এখন যাই। তিশার কথায় সবাই একসঙ্গে হেসে উঠল। তানিয়া সবার সামনে লজ্জায় পড়ে গেল, তাই সেখান থেকে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলো নিলয়ের রুমে। ওর মুখের দিকে তাকালো, কত নিষ্পাপ লাগছে ঘুমন্ত মুখটাকে। কাল এই মানুষটাই চিরতরে তার হয়ে যাবে, এই অপেক্ষার প্রহর যেন সে সবারই নয়। ওর পাশে গিয়ে আলতো করে জড়িয়ে ধরল। রাত প্রায় 2টা। হঠাৎ করেই নিলয়ের ঘুম ভেঙে গেল। তানিয়া তখনও জেগেছিল। নিলয় কিছু একটা তাকে বলতে চাইছে, কিন্তু আওয়াজ জড়িয়ে যাচ্ছে, তাই কথা বুঝতে পারছে না তানিয়া। ও হঠাৎ করেই তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? তানিয়া? নিলয়, কি হয়েছে? কথা বলতে কষ্ট হলে জোর করে কথা বলার চেষ্টা করিস না। তানিয়া, আমি স্বপ্নে দেখলাম তুমি আমাকে ছেড়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছ। একদম কথাগুলো বলে থেমে যায় নিলয়। কথাগুলো শুনে বোঝা যাচ্ছিল নিজের উপর জোর খাটিয়ে কথা বলছে। আরে পাগল, আমি তোকে ছেড়ে কোথায় যাব? আর কাল থেকে কি? কিছু না, কালকে তোরে একটা সারপ্রাইজ দিমু। ওকে, এখন ঘুমো। ঘুম আসছে না, কি করি বলতো? আমাকে একটু দূরে ব্যালকনির চেয়ারে নিয়ে বসাবে? তানিয়া নিলয়কে ধরে ব্যালকনির চেয়ারে বসালো, সামনের টেবিলে পা উঠিয়ে দিল যাতে বসতে সুবিধা হয়। নিলয়, কফি খাবি? এত রাতে কফি কই পাবা? তুই 2 মিনিট ওয়েট কর, আমি বানিয়ে নিয়ে আসছি। তানিয়াকে 2 কাপ কফি বানিয়ে দৌড়ে ঘরে ফিরে আসলো। এসে দেখে নিলয় এক দৃষ্টিতে জ্যোৎস্না ভরা আকাশ পানে চেয়ে আছে। কি রে, এভাবে তাকিয়ে কি দেখোস? দেখো চাঁদের দিকে, কত যে কষ্ট তার বুকে। কখনো কালো মেঘ ঢেকে যায়, কখনো সে জ্যোৎস্না হারায়, তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে, কারণ সে আকাশকে ভালোবাসে। মানুষের জীবনেও ঠিক এমনটাই হয়। প্রিয় মানুষের সাথে হাজারো রাগ অভিমান ঝগড়া করেও দিন শেষে আবার দুজনার পরিপূরক হয়। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। তানিয়া এক দৃষ্টিতে তাকে ওর কথাগুলোই শুনছিল। এই নে, কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। দাও। আচ্ছা, তুমি কি কখনো ভেবেছিলে আমি তোমার জীবনে আবার ফিরে আসবো? তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। রবীন্দ্রনাথের এই উক্তিটি আমি বিশ্বাস করতাম, তবে আমি এর থেকেও প্রবলভাবে বিশ্বাস করতাম তুই সারা জীবন আমার ছিলি, আছিস এবং থাকবি। দেখ, আমার এই বিশ্বাস বাস্তবে পরিণত হয়েছে। তুই আমার হয়ে ফিরে এসেছিস। আচ্ছা চলো, অনেকক্ষণ হলো। তানিয়া নিলয়কে আবারও ধরে বিছানায় নিয়ে আসলো।
সকালবেলা ঘুম থেকে উঠে তানিয়াকে পাশে দেখলো না নিলয়। ভাবলো হয়তো নিচে গেছে। একটু পর আপু আসলো, এসে ধরে নিচে নিয়ে গেল। সোফায় বসে আছে একবারও তানিয়াকে দেখলো না। তাহলে কি ওর বাসায় চলে গেছে? কিন্তু তাকে না বলে চলে গেল কেন? একটা কল করব। নিলয় তানিয়াকে কল করলো। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমি একটা কাজে আছি। না এমনি, তুমি কি বাসায় চলে গেছো? তাহলে কি ওখানে পড়ে থাকবো? এরকম বলছো কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। ওকে, পরে কথা হবে, এখন রাখছি। নিলয় কিছুটা অবাক হয়ে ফোনটা রাখলো। ওর এই রকম ব্যবহারের কারণ কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে একটা জায়গায় বসে আছে, কিন্তু কারোর দেখা নাই। তাই আপুকে ডাক দিল। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। না এমনি, ভালো লাগছে না, আমাকে একটু রুমে দিয়ে আসবে? ছোট আপু তাকে রুমে নিয়ে আসলো। যত সময় যাচ্ছে ততই অবাক হচ্ছে নিলয় বাড়ির সবাই কেমন জানি অদ্ভুত আচরণ করছে। এরকম করার কারণ সে খুঁজে পাচ্ছে না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। নিলয় টিভি দেখে ফোন টিপে সময় কাটালো। কেউ একটা বারও তার খোঁজ নিতে আসলো না। একটু পর কাজের মেয়ে রহিমা আপু এসে খাবার আর ঔষধ দিয়ে গেল। আপুদের কথা জিজ্ঞাসা করতে বললেও ওরা নাকি ব্যস্ত আছে, এখন আসতে পারবে না। দুপুরের খাবার খেয়ে শুয়ে রইল সে। কিছুক্ষণ পর রিয়াদ ভাই আসলো। কি শালা বাবু, সারাদিন শুয়ে থাকলে হবে? আজ থেকে কত কাজ করতে হবে, তার হিসেব আছে? কি কাজ ভাই? আমি এখনো বুঝতে পারছি না। সবাই আজ কেমন জানি ব্যবহার করছে। ওসব তুমি বুঝবে না, নারীরা বড়ই রহস্যময়ী। এখন আমার মনে হচ্ছে ওদের থেকে তুমি বড় রহস্যময়। কি বলছো কিছুই বুঝতে পারছি না। লাফালাফি করো না, সবুর করো, মেওয়া এমনিতেই ফলবে। এখন উঠো, এই পাঞ্জাবিটা পরে নাও। এখন পাঞ্জাবি পড়তে যাব কেন? পরে নাও শালা বাবু, না পড়লে পরে পস্তাতে হবে। নিলয় আর কোনো কথা বলল না। পাঞ্জাবিটা পরে নিয়ে রিয়াদ ভাইয়ের সাথে নিচে গেল। নিচে যেতেই তো চক্ষু পুরাই কপালে ওঠার অবস্থা। নিলয় তো অবাক হয়ে শুধু তাকিয়ে আছে নিচে। আপুদের সাথে তানিয়া একটা লাল বেনারসি পরে বসে আছে। তার মায়াবতীকে তাকে দেখে সাক্ষাৎ পরী থেকে কম কিছু মনে হচ্ছে না। শুধু তাকিয়ে থাকলে হবে শালা বাবু, বাসর রাত আছে, সারা রাত তাকিয়ে থাকবা? নিলয় কিছুটা লজ্জায় পড়ে গেল। ভুলেই গিয়েছিল রিয়াদ ভাই তার হাত ধরে আছে। সে নিচে গিয়ে বসতেই ছোট আপুর ভাষণ শুরু হয়ে গেল। কিরে নিলয়, আমি কতবার বললাম মেয়েটা কে, কিন্তু না, কিছুই বললি না। কিন্তু দেখ, তানিয়া একদিন জিজ্ঞেস করায় সব সত্যি বলে দিয়েছে। চালাকি করে কি লাভ হলো? তিশা, তুই চুপ করবি? কাজী সাহেব, আপনি শুরু করুন। এরপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আল্লাহর পবিত্র একটি কালাম সাক্ষী রেখে সে আমার মায়াবতীকে চিরদিনের জন্য গ্রহণ করলো। এরপর সবাই খাওয়া দাওয়া করে নিল। শালা বাবু, তোমার জন্য কষ্ট হচ্ছে। বাসর মানুষের জীবনে একবারই আসে, কিন্তু তোমার বুকে যা অবস্থা, মনে হয় না বিড়াল মারতে পারবে। এত ডায়লগ দেওয়ার কিছু নাই ভাই, আমরা সবাই জানি বাসর রাতে তোমাকে আপু কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। তানিয়া কথায় সবাই হাসতে আরম্ভ করলো। এখন থেকেই জামাইয়ের পক্ষে কথা বলতে শুরু করেছো, এটা ঠিক না। আর দুঃখের কথা মনে করিয়ে দিলা। বড় আপু তানিয়ার কাছে গেল, মাথায় হাত রেখে বলতে শুরু করলো। তানিয়া, তুমি আমার আরেকটা বোন ছিলে। যেহেতু আমার ভাইয়ের জীবনের সাথে জুড়ে গেছো, সেহেতু এখন যেভাবে আমার ভাইয়ের হাতটা শক্ত করে ধরে আছো, ঠিক তেমনই আগামী দিনগুলো ধরে রাখবে। মনে রাখবে, ভালোবাসা মাপার একমাত্র যন্ত্র হচ্ছে বিশ্বাস। কখনোই বিশ্বাসের অমর্যাদা করবে না। তুমি শুধু দোয়া করো যাতে সারা জীবন ওর পাশে থাকতে পারি। এরপর সবাই যে যার রুমে চলে গেল। তারও রুমে চলে আসলো। তার রুমে এখনো তানিয়ার সবকিছু অধিকার আছে। সত্যি বলতে সে স্বপ্নেও ভাবেনি তাকে এত তাড়াতাড়ি এত সহজভাবে পেয়ে যাবে তানিয়াকে। রুমে ঢুকতেই সে অবাক। সুন্দর করে রুমটা সাজানো, খাটের উপর ফুল দিয়ে ভর্তি। কিন্তু এটা কার কাজ? এই রুমটা সাজালো কে? ছোট আপু আর রিয়াদ ভাইয়া। কেন, তোর পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে। এরপর তানিয়া নিলয়কে সালাম করে। তানিয়া মুচকি মুচকি হাসছে। এই নিয়মটা তার কাছে অসাধারণ লাগে, কারণ যে মেয়েটা হাতে থাপ্পড় খেতে খেতে গাল লাল হয়ে গেছে সে সালাম করছে। বিছানায় বসে আছে তানিয়া, নিলয়ের কাঁধে মাথা রাখা। কিরে, কোনো কথা বলছিস না কেন? কিছু না। কিছু তো একটা হয়েছে, বল, না হলে কিন্তু। সকাল থেকে ওরকম করলে কেন? আমি কতটা কষ্ট পেয়েছি জানো? ও মা, তাই বুঝি? জামাইয়ের কষ্ট হয়েছে? সারপ্রাইজ পেতে হলে এইটুকু কষ্ট তো করতে হবে। তাও ঠিক, আমার জীবনের শ্রেষ্ঠ সারপ্রাইজ আজ তুমি দিলে। তার জন্য তো একটা থ্যাঙ্কস পর্যন্ত দিলি না।
আসো, থ্যাঙ্কস দেই। নিলয় তানিয়ার মুখের কাছে মুখ নিয়ে নিলয় স্পষ্ট দেখতে পাচ্ছে ওর হাত পা কাঁপতে শুরু করেছে। অবশেষে চোখ বন্ধ করে নিয়েছে। ওর গরম নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। সে আলতো করে ওর কপালে একটি চুমু দিল। এটা কি হলো? কি হলো? চাইলাম কি আর পাইলাম কি? তুমি কি চাইছিলে? শয়তান, আমার সাথে চালাকি? আমি কি চাইছি দেখবা? বলে নিলয়ের ঠোঁটের সাথে ওর ঠোঁট একবারে মিলিয়ে নিল। প্রায় 4 মিনিট পর হঠাৎ কামড় দিয়ে বলল, এটা কি হলো? এটা শাস্তি আমার সাথে শয়তানি করার। তাও শাস্তিটা মন্দ না। তাহলে আবার দেই? এই না, পরে দিবা। আজ আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে। নিলয় আর তানিয়া ব্যালকনিতে বসে আছে। আজকের ফিলিংসটা একদমই অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকে মনে হয় আকাশ আমার ঘরের দিকে নজর দিয়েছে। কেন? আজকে আমার ঘরে একটা চাঁদ উঠেছে, আকাশের বুকেও চাঁদ উঠেছে। কোনটা রেখে কোনটা দেখি? নিলয়ের কথায় তানিয়া কেমন জানি তাকালো। ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা হলো প্রজাপতির মতো, যদি শক্ত করে ধরো মরে যাবে, যদি হালকা করে ধরো উড়ে যাবে, যদি যত্ন করে ধরো কাছে রবে। এটাই ভালোবাসা। ওদিকে আফজাল রাগান্বিত কণ্ঠে তার লোকেদের বলল, তোদের দিয়ে কোনো কাজ হবে না, সামান্য একটা ছেলেকে মারতে পারলি না। স্যার, ছেলেটা ঠিক বুকে গুলি মেরেছিলাম, কেমন করে যে বাঁচলো। হয়েছে, ফোন রাখ। এখন যা করার আমাকেই করতে হবে। এখন দেখবে আমি কি করতে পারি। সকালবেলা ঘুম ঘুম চোখে তাকালো নিলয়। তানিয়া তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নিলয় অবাক চোখে তাকিয়ে আছে। পুরাই পিচ্ছি একটা পরী লাগছে। এখন এই পরীটা তার জন্য হালাল। আগে ভয় তার কাছ থেকেও কাছে যেতে পারতো না। ওর চুলগুলো হাত বোলাতেও লাগলো। কপালে ভালোবাসার পরশ একে দিল আজকে বুকের ব্যান্ডেজটা খুলতে যাওয়ার ডেট। এখন অল্প অল্প হাঁটতে পারে ও। এখন সে নিলয় ওঠার চেষ্টা করছে, কিন্তু শোয়া থেকে উঠতে কষ্ট হয়। মাথার নিচে কিছু একটার ভর পেয়ে দেখলো তানিয়া ওর হাত দিয়ে তার মাথা ধরে ওঠাতে হেল্প করছে। তার মানে এতক্ষণ জেগেছিল ও। উঠে পেছনে একটা বালিশ দিয়ে বসলো। তুমি এতক্ষণ জেগেছিলে? একটু পর আপু এসে ডাক দিল, তাকে নিচে নিয়ে গেল। একই দিশা, তোমাদের বাড়িতে সব নিয়ম দেখি উল্টো। মানে? সারা জীবন দেখলাম বিয়ের পরের দিন নতুন বউকে ধরে নিচে নিয়ে আসা হয় সবার সাথে পরিচয় করানোর জন্য, কিন্তু তোমরা উল্টো নিলয়কে ধরে নিয়ে আসছো। এই তুমি চুপ করবে? সব কিছুতেই কথা বলো কেন? জীবনটাই বেদনা হয়ে গেল, কোথায় কোথায় বউয়ের জারি খেতে হয়। নিলয় মুচকি হেসে খেতে বসলো। খেয়ে সোফায় বসে আছে। রিয়া, তুমি এক কাজ করো তো, তিশা তানিয়াকে সাথে করে নিয়ে নিলয়কে ডাক্তারের কাছে নিয়ে যাও, আর ফেরার সময় ওদের ড্রপ করে দিও। তুমি অফিসে চলে এসো। জো হুকুম মহারানী। কথাটা বলেই আপু অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। নিলয় রেডি হয়ে গেল ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এরপর সবাই বেরিয়ে পড়ল ডাক্তারের উদ্দেশ্যে। ডাক্তারের চেম্বারে পৌঁছে ব্যান্ডেজটা খুলে ফেরার সময় তারা সবাই গাড়িতে বসে আছে। হঠাৎ করেই একটা গাড়ি এসে পথ আটকালো। রিয়াদ ভাই সামনে গিয়ে জিজ্ঞাসা করতে চাইলো কিছু একটা দিয়ে সজোরে তার মাথায় আঘাত করলো। নিলয় এটা দেখে চিৎকার করে উঠল। আপুকে ফোন দিয়ে কথাটা বলল। কথা শেষ করার আগেই দুইটা লোক তার মাথায় বন্দুক তাক করলো। নিলয় চুপচাপ বসে আছে। ওদিকে আপু আর তানিয়া কান্না করা শুরু করে দিয়েছে। আরও দুইটা লোক এসে ওদেরকেও কিছু একটা শোকাতে ওরা দুজন বেহুশ হয়ে গেল। নিলয় চিৎকার করে উঠল। একটা লোক নিলয়ের মাথায় বন্দুকের নিচের অংশ দিয়ে আঘাত করলো। আর কিছু মনে নেই ওর। চোখ খুলতেই নিজেকে একটা জায়গায় আবিষ্কার করলো, কিন্তু আপু, তানিয়া বা রিয়ান ভাই কাউকে দেখলো না। লোকগুলোর একটিও নেই। নিলয় ফোনটা খুঁজতে লাগলো। মাথাটা ঘোরাচ্ছে ওর। পায়ের কাছে ফোনটা পড়ে থাকতে দেখে নিচের দিকে মাথা ঝোঁকালো। একটা রঙিন কাগজের কিছু একটা লেখা তার কেমন জানি ভয় করতে শুরু করলো। কাগজটা খুলতেই সে কিছুটা ভয় পেয়ে গেল। কাগজে লেখা আছে, কি মিস্টার, কেমন লাগলো? অবাক হচ্ছ? তোমাকে কেন মারলাম না? আসলে তোমার মধ্যে তোমার বাবার মতো অজানা এক শক্তি আছে। যতবার মারার চেষ্টা করি ঠিক ততবারই কোনো না কোনো ভাবে বেঁচে গেছো, কিন্তু শেষ মুহূর্তে এসে হার মানতে হলো।
এখন তোমার বোন আর সদ্য বিয়ে করা বউকে নিয়ে আসলাম। আশা করি ওদের বিরহে এমনিতেই মরে যাবে। কাগজটা পড়ে তার আর বুঝতে বাকি রইল না এটা কার কর্ম। তাড়াতাড়ি ফোনটা হাতে নিল। বড় আপুকে বারবার কল করছে, কিন্তু কিছুতেই ফোন রিসিভ হচ্ছে না। এসবের মাঝেই বুকের ব্যথার কথাটা ভুলেই গিয়েছে ও, তাই নিজেই ড্রাইভ করে অফিসে চলে গেল। গিয়ে আরও বড় শক খেলো। আপুর কেবিন পুরাই তছনছ, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মাথাটাও ঘুরছে। বুঝতে বাকি রইল না এখানে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে স্প্রে করা হয়েছে। তাই তাড়াতাড়ি বেরিয়ে গেল। তার মাথা কাজ করছে না, কি করবে এখন। দৌড়ে গাড়ির কাছে গেল, গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে গেল। পুলিশ অফিসারকে সব কিছু খুলে বলল। তারা নিলয়ের সাথে খুঁজতে শুরু করলো। নিলয় তো প্রায় পাগল হয়ে যাচ্ছে। হঠাৎ করেই মনে হলো শহর তো প্রায় সবখানেই সিসিটিভি রয়েছে। দৌড়ে প্রত্যেকটা দোকান, মল সবখানে গেল, কিন্তু ঠিক ওই সময়টার ফুটেজ মিসিং। সে আরও ভেঙে পড়ল, তবুও খুঁজতে লাগলো। হঠাৎ করেই রাস্তার পাশে একটা ফার্মেসিতে দেখলো দোকানদারের চেয়ারের পিছনে একটা ক্যামেরা। দৌড়ে গিয়ে সেটা চেক করলো। গাড়িটা খুব দ্রুত যাচ্ছিল। অনেক কষ্ট করে গাড়ির নাম্বার জোগাড় করে পুলিশ অফিসারের কাছে পাঠালো নিলয়। অফিসার শহরের সকল চেকপোস্টে গাড়ির নাম্বার পাঠিয়ে চিন্তা না করতে বলল। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে ওর। তার যদি ওদের কিছু হয়ে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। মাথাটা কেমন জানি ঘুরছে তার। এখনও তাদের কোনো খবর আসলো না। মনের মধ্যে একটা কথাই বারবার বাজছে, ফেলে আসা এক নদীর ধারে খুঁজে বেড়াই আমি তাদের, যদি যায় না দেখা আমায় কভু, তাদের খেয়াল তুমি রেখো প্রভু। প্রায় 1 ঘন্টা পর পুলিশ অফিসারের ফোন আসলো। শহরের শেষ সীমান্তে প্রায় 5 মিনিট আগে গাড়িটাকে দেখা গেছে। তারা সবাই বেরিয়ে পড়ল। মনের ভিতরে অস্বস্তি আর হাজারো গুণ বেড়ে গেছে। সে বারবার আল্লাহর কাছে দোয়া করছে যাতে ওদের কিছু না হয়। প্রায় 2 ঘন্টা পর পৌঁছালো শহরের শেষ সীমান্তে। এরপরেই একটা নদী, নদীর উপর স্টিলের ব্রিজ। নিলয় ব্রিজে দাঁড়িয়ে আছে। পুলিশ কর্মকর্তারা চারিদিকে খুঁজতে শুরু করেছে। রাত প্রায় 10টা বাজে। হঠাৎ তার চোখে একটা গাড়ি পড়ল নদীর পাশে। দেখে মনে হচ্ছে কোনো জলের ঘর, কিন্তু তার কোনো জানি মনে হচ্ছে ওখানে গেলে কিছু না কিছু পেতে পারে। তাই দুজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে হাঁটা শুরু করলো। ঘরটার কাছে যেতেই ভিতরে মানুষের হাঁটা চলার আওয়াজ পেল। মনের ভিতরে তীব্র আকাঙ্ক্ষা আর প্রবল হলো। বাড়িটা পুরনো দিনের মাটির ঘর। পেছন দিকে বেড়াটা প্রায় খুলে পড়ে যাওয়ার অবস্থা। কোনো মতে কিছু একটা দিয়ে আটকানো। বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগলো। ভিতরের অবস্থা দেখে চোখের কোণে অশ্রু এসে ভিড় জমালো নিলয়ের। ছোট্ট একটা বাতি জ্বলছে। পাশে রিয়াদ ভাইয়ের হাতটা চেয়ারের সাথে বাঁধা, আর বাকি সবাইকে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এতক্ষণে সকল পুলিশ কর্মকর্তারা চলে এসেছে। ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসলো। সাথে সাথে কেউ হাসতে আরম্ভ করলো। চিৎকার করো, আরো জোরে চিৎকার করো। তোদের চিৎকার এখানে কেউ শুনবে না। একটু পর তোদেরকে মেরে এই নদীতে ফেলে দেব, কেউ খবর পাবে না। বাইরের সবাই সুযোগের অপেক্ষায় ছিল। সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল। ওরা 5 জন ছিল আর নিলয়রা 7 জন। অনায়াসে ওদেরকে ধরে ফেলল। প্রথমে তাড়াতাড়ি করে আপু আর তানিয়ার বাঁধন খুলল। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, সবার গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট। তার এইসব দেখে মাথায় রাগ চড়ে বসল। দৌড়ে গিয়ে ওর গলাটা চেপে ধরল। বড় আপু পেছন থেকে টানছে। পুলিশ অফিসার তাকে ছাড়ানোর চেষ্টা করছে। তাকে ছাড়তেই, অফিসার ওনাকে নিয়ে যান, আমরা পরে আপনাদের সাথে দেখা করব। তোরা খুব বড় ভুল করলি, তোদের আমি শেষ করে ফেলবো। পুলিশ অফিসাররা আফজালকে নিয়ে চলে গেল। সে গিয়ে ছোট আপুকে জড়িয়ে ধরল। ওর অবস্থা খুবই খারাপ, চোখ মেলতে পারছে না। তানিয়াও পাশে দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে। রিয়াদ ভাইও ব্যথায় দাঁড়াতে পারছে না। সবাইকে নিয়ে চলে আসলো। প্রথমে হসপিটালে গিয়ে সবাই যে যার চেক আপ করিয়ে চলে আসলো বাড়িতে। মনের মধ্যে অজানা এক ভয়টা প্রায় কেটে গেছে। বাড়িতে আসতেই বড় আপু তার কাছে এসে বুকের ক্ষতের কথা জানতে চাইল। তোমাদের হারিয়ে বুকে যে একটা ক্ষত আছে সেটাই ভুলে গিয়েছিলাম। বড় আপু তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিলয় তানিয়াকে রুমে যেতে বলে ছোট আপুকে ধরে রুমে নিয়ে আসলো। আপু এখন কেমন লাগছে? ভালো। ভাই তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? বুকের ব্যথা কমেছে? আমি সম্পূর্ণ সুস্থ আছি। তুমি ঠিক হলেই হলো। তোমার মুখটা কেমন জানি হয়ে গেছে। তোমার মুখে হাসি না থাকলে দেখতে একেবারে বাজে লাগে।
তার কথা শুনে আপুর মুখে হাসি ফুটল। এখন রুমে যা, তানিয়ারও আঘাত লেগেছে, ওর সেবা কর। যাচ্ছি। নিলয় রুমে প্রবেশ করতেই তানিয়া তার বুকে ঝাঁপিয়ে পড়ল। কান্না যেন আর কোনো বাদ মানছে না। এই পাগলি, কান্না করছো কেন? যখন তোর কাছে থেকে নিয়ে যাই, আমি কখনো ভাবিনি আবার ফিরে আসবো। তুমি ফিরে না আসলে আমাকে কে দেখে রাখতো? এরপর দুজন শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠল, মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তবুও উঠল। তানিয়া তার আগেই উঠে চলে গেছে, নিচে গিয়ে নাস্তা করতে বসলো। ছোট আপু, কেমন লাগছে এখন? খুব ভালো। হঠাৎ বড় আপু উঠে গেল, পাশে ছিল। পড়ে যেতে নিলে নিলয় ধরে ফেলল। রিয়াদ ভাই, তাড়াতাড়ি ডাক্তারকে খবর দিন। রিয়াদ ভাই ডাক্তারকে কল করলো। নিলয় আপুকে রুমে নিয়ে গেল। একটু পর ডাক্তার আসলো। খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন, রোগীর খেয়াল রাখবেন বলে ডাক্তার চলে গেলেন। নিলয় লাফ দিয়ে আপুকে জড়িয়ে ধরল। আপু, আমি মামা হতে চলেছি। পিচি আসছে আমাদের বাড়িতে। একবার বড় আপুকে ও একবার ছোট আপুকে জড়িয়ে ধরতে নিলয়। লাফানোর কথা কার, আর লাফাচ্ছে কে? এভাবে না লাফিয়ে নিজেও একটা পিচ্চি নিয়ে আসো। রিয়াদ ভাইয়ের কথা শুনে তানিয়ার দিকে তাকালো নিলয়। ওরও মুখ লজ্জায় লাল হয়ে গেছে। দূর সময় আসলে এমনিতেই আসবে, এখন মিষ্টি আনতে যাই। নিলয় মিষ্টি এনে সবাইকে খাওয়ালো। এরপর রুমে আসলো। তিশা আপু কি বলেছে শুনছো? কি বলছে? ধুর, আমার লজ্জা লাগে। তুমি মেয়ে নাকি? আসো, লজ্জা ভাঙিয়ে দেই। এরপর দুজনে হারিয়ে গেল ভালোবাসার অজানা এক রাজ্যতে।